আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো দিনাজপুর বোর্ড ওয়ান শট ক্লাসে তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম। সাথে আছি আমি মোহাম্মদ রাজীব ফ্রম স্কিলহাট বাংলাদেশ। তো আমি এই দিনাজপুর বোর্ডের সব পর্বগুলো ধাপে ধাপে আপলোড করেছি, চাইলে তোমরা পর্ব আকারে দেখতে পারো অথবা এই ওয়ান শট ভিডিওটা দেখতে পারো। তো আমরা আইসিটির এই ওয়ান শট ভিডিওতে প্রথমে আমরা দেখে নেই আইসিটির সময়। সময় হচ্ছে কত? 2 ঘন্টা 35 মিনিট। 2 ঘন্টা 35 মিনিটের জন্য পূর্ণমার্ক মান কত? পূর্ণমান হচ্ছে 50। আর আইসিটির বিষয়কর হচ্ছে 275। এই যেখানে তিনটা বিষয়, সময় হচ্ছে 2 ঘন্টা 35 মিনিট, পূর্ণমান হচ্ছে 50, আর আইসিটির বিষয়কর হচ্ছে 275। তো এটা গেল সিকিউর পার্ট। সিকিউ এ 50-এর মাঝে আমাদেরকে কত পাইতে হবে পাস করতে হলে? অবশ্যই আমাদেরকে এখানে সিকিউতে 50 আমাদেরকে এই যে 17 পাইতে হবে। কত পাইতে হবে? 17। আর এই যে আর কি আছে? এমসিকিউ। এমসিকিউ তো আমরা সবাই জানি, এমসিকিউ হচ্ছে 25। তো এমসিকিউ 25-এ আমাদেরকে কত পাইতে হবে? এই যে 8 পাইতে হবে। তারপর হচ্ছে এই যে প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যালে আমরা সবাই জানি কত মার্ক? 25 মার্ক। তো এই 25-এ আমাকে পাস করতে হলে কত পাইতে হবে? এই যে 8 পাইতে হবে। অর্থাৎ আইসিটিতে তোমাকে আলাদা আলাদাভাবে সিকিউতে 17 পাইতে হবে, এমসিকিউতে 8 পেতে হবে এবং প্র্যাকটিক্যালেও 8 পেতে হবে। তো এই যে টোটাল হবে 8 আর 8 যোগ করলে হবে 16, 16 আর 17 যদি আমরা যোগ করি তখন হবে এই যে 33 মার্ক হচ্ছে 5 মার্ক। এটা কি? 5 মার্ক। ওকে। তুমি যদি আমরা বেশি সময় কি করি? এমসিকিউতে আর সিকিউতে ফেল করি। প্র্যাকটিক্যালি তো সবাই মোটামুটি পাস করে, প্রেজেন্ট থাকলেই পাস। আর মোটামুটি সবাই 20+ পায়। বেশিরভাগ কলেজের স্যার তারাই এই মার্কটা দিয়ে দেয়, এখানে কাউকে আটকায় না। তবে তোমাকে উপস্থিত থাকতে হবে, প্র্যাকটিক্যাল খাতা লিখতে হবে। তো আশা করি দিনাজপুর বোর্ডের এই ওয়ান শট ক্লাসটা তোমরা অবশ্যই এনজয় করবে। সো তোমাদের জন্য রইল শুভকামনা। প্রশ্ন 1। প্রথমে আমরা উদ্দীপক পড়ব, তারপর উদ্দীপক অনুযায়ী আমরা সবগুলো প্রশ্নের উত্তর দিব। তো উদ্দীপক কি বলছে আমরা একটু পড়ি। আরিয়ার মামা জিনোম ও প্রোটিন সিকোয়েন্সের গঠন উপাদানের ডেটাবেস তৈরির কাজ দিয়ে গবেষণা করছেন। তার মামা গবেষণার কক্ষে প্রবেশের সময় একটি যন্ত্রের দিকে তাকানোর ফলে দরজাটি খুলে গেল। এই যে তাকানোর ফলে দরজাটি খুলে গেল, তো আমরা কি দিয়ে তাকাই? চোখ দিয়ে তাকাই। তো এখানে কিন্তু ফিঙ্গারপ্রিন্টের কথা বলে নাই, তো এখানে চোখের রেটিনার কথা বা চোখের কথা বলা হয়েছে। দরজাটি খুলে গেল। তো প্রথম প্রশ্ন এখানে কি বলা হয়েছে? প্রথম প্রশ্ন বলা হয়েছে যে ক্রায়োসার্জারি কি। তো ক্রায়োসার্জারি কি এটা অলরেডি আমরা সবাই জানি, তাও একটু দেখে নেই। এই যে উত্তর, ক্রায়োসার্জারি হলো এক ধরনের ছেঁড়াবিহীন চিকিৎসা, অর্থাৎ কাটা ছেঁড়া ছাড়া যে চিকিৎসা করা হয় এটাই হচ্ছে ক্রায়োসার্জারি। তো ক্রায়োসার্জারি হচ্ছে এক ধরনের ছেঁড়াবিহীন চিকিৎসা পদ্ধতি, যার মাধ্যমে অত্যধিক শীতল তাপমাত্রার গ্যাস মানব শরীরে প্রয়োগ করে অস্বাভাবিক বা অপ্রত্যাশিত রোগাক্রান্ত টিস্যু বা কোষ ধ্বংস করা হয়। তো এটা এতটুকুই দিলেই হয়ে যাবে। 2 নম্বর প্রশ্ন কি বলছে? প্রযুক্তির কল্যাণে বর্তমান উচ্চ ফলনশীল শস্য উৎপাদন সম্ভব হচ্ছে। তো এই যে বর্তমানে সব দিকে কি এই যে চিকিৎসা ক্ষেত্রে প্রযুক্তি ব্যবহার করা হয়, তারপর শিক্ষা ক্ষেত্রে প্রযুক্তি ব্যবহার করা হয়, তেমনি ভাবে এই যে ফলনশীল বা শস্য উৎপাদন বা কৃষি কাজেও কি ব্যবহার করা হয়? প্রযুক্তি ব্যবহার করা হয়। তো এটা এখানে ব্যাখ্যা করার কথা বলেছে। এই যে উত্তর, প্রযুক্তির কারণে বা প্রযুক্তির কল্যাণে জেনেটিক ইঞ্জিনিয়ারিং পদ্ধতির মাধ্যমে উদ্ভিদের জিন বা বংশগত উপাদানে কৃত্রিম পরিবর্তন এনে উচ্চ ফলনশীল শস্য উৎপাদন সম্ভব হচ্ছে। এই প্রযুক্তির সাহায্যে বিজ্ঞানীরা উদ্ভিদের মধ্যে নতুন বৈশিষ্ট্য সৃষ্টি করতে পারে, যেমন পোকামাকড় ও রোগ প্রতিরোধ ক্ষমতা, খরা সহনশীলতা, লবণাক্ত মাটিতে বেড়ে ওঠার সক্ষমতা, দ্রুত বৃদ্ধির গতি এবং অধিক ফলন ক্ষমতা। এই প্রযুক্তির ফলে উদ্ভিদ এমন জিন সংযোজন করা সম্ভব হয়েছে যা তাদের বেশি ফল দিতে সাহায্য করে, যেমন বিটি কটন ও বিটি বেগুন।
বর্তমানে কৃষিক্ষেত্রে এই প্রযুক্তির ব্যবহার করে কৃষকরা অধিক লাভবান হচ্ছেন এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত হচ্ছে। তো এই যে এখানে কৃষিক্ষেত্রে যে তথ্য প্রযুক্তি, এই যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার, তার কথা এখানে বলা হয়েছে। 3 নম্বর প্রশ্নটা আমরা পড়ি, কি বলছে? গবেষণার কক্ষে প্রবেশের জন্য যে প্রযুক্তিটি ব্যবহৃত হয়েছে, যে গবেষণার কক্ষে প্রবেশের জন্য যে প্রযুক্তিটি এই যে তাকাই ছিল, তারপরে কি দরজাটা খুলে গেছিল। তাই এটার উত্তর আমরা দেখি। এই যে 3 নম্বরের উত্তর, উদ্দীপকে গবেষণার কক্ষে প্রবেশের ক্ষেত্রে বা প্রবেশের জন্য যে প্রযুক্তি ব্যবহৃত হয়েছে তা হলো বায়োমেট্রিক্সের চোখের মণি বা রেটিনা স্ক্যান পদ্ধতি। বায়োমেট্রিক্সের চোখের মণি বা রেটিনা স্ক্যান পদ্ধতি। নিচে পদ্ধতির কারণ বিশ্লেষণ করা হলো। এই পদ্ধতিটি বিশ্লেষণ করা হলো। একজন মানুষের চোখের মণির দৃশ্যমান রঙিন অংশ অপর কোনো মানুষের চোখের মণির সাথে মিল পাওয়া যায় না। এটি অদ্বিতীয় ও স্থায়ী। চোখের মণির চারপাশে বেষ্টিত রঙিন বলয় বিশ্লেষণ করে এ পদ্ধতিতে শনাক্তকরণ করা হয়। এই পদ্ধতিতেই চোখ ও মাথাকে স্থির করে একটি ক্যামেরা সম্পূর্ণ ডিভাইসের সামনে দাঁড়াতে হয়। এতে প্রায় 1 থেকে 10 সেকেন্ডের সময় লাগে। পূর্ব থেকে ধারণা করা চোখের মণি বা রেটিনা প্যাটার্নের সাথে মিলিয়ে শনাক্তকরণ করা হয়। এটি একটি উচ্চ নিরাপত্তামূলক শনাক্তকরণ পদ্ধতি। আর্থিক প্রতিষ্ঠানে, সরকারি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে, মিলিটারিতে এ পদ্ধতি ব্যবহৃত হয়। আঙ্গুলের চাপ বা হাতের চাপের তুলনায় পদ্ধতির ফলাফলের সূক্ষ্মতা তুলনামূলকভাবে বেশি। এছাড়া এটি নিরাপত্তামূলক শনাক্তকরণ ব্যবস্থা যা স্থায়ী এবং দৃশ্যমান। যতটুকু দিলে তুমি আশা করি 3-এর 3 পেয়ে যাবা। তারপর 4 নম্বর প্রশ্নটা কি বলছে? 4 নম্বর প্রশ্ন বলা হয়েছে যে উদ্দীপকে আরিয়ার মামার গবেষণার প্রযুক্তিটি মানব জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে অবদান রাখছে। তো মামা যে বিষয়টা নিয়ে গবেষণা করছিল তা যে মানব জীবনে কি কি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তার কথা বলা হয়েছে এখানে। তো এই যে গ নম্বর, উদ্দীপকে আরিয়ার মামার গবেষণা প্রযুক্তিটি হলো বায়ো ইনফরমেটিক্স। কি বায়ো ইনফরমেটিক্স? এই যে আমাদেরকে কিন্তু জিনিসটা ধরতে হবে, দেন তার সম্পর্কে আমরা বিস্তারিত বলবো। এই প্রযুক্তি মানব জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। নিচে প্রধান কিছু ক্ষেত্রে বায়ো ইনফরমেটিক্সের অবদান ব্যাখ্যা করা হলো। এই যে 1 নম্বর, বায়ো ইনফরমেটিক্সের মাধ্যমে ডিএনএ বিশ্লেষণ করে কোনো ব্যক্তি জন্মগতভাবে কোনো রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে কিনা তা জানা যায়। রোগীর জিনগত তথ্য বিশ্লেষণ করে তার জন্য উপযুক্ত ওষুধ ও চিকিৎসা নির্ধারণ করা যায়। এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। 2 নম্বর, বায়ো ইনফরমেটিক্স ব্যবহারে কম্পিউটারে ওষুধের মডেল তৈরি করে দেখা যায় তা মানব শরীরে পুষে কিভাবে কাজ করবে। এই যে আমরা অনেক সময় দেখতে পারি যে আমাদের কোনো ওষুধ তৈরি করলে প্রথমে ইঁদুর বা কোনো প্রাণীর দেহে পরীক্ষা নিরীক্ষা করা হয়। তো এইটাই বলা হয়েছে এখানে। বিভিন্ন ওষুধের ট্রায়াল থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে কার্যকর ও নিরাপদ ঔষধ চিহ্নিত করা যায়। 3 নম্বর, মানুষের সম্পূর্ণ জিনোম ম্যাপিং বায়োইনফরমেটিক্স গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। 4 নম্বর, ফসলের জিন বিশ্লেষণ করে রোগ প্রতিরোধী ও অধিক ফলনশীল জাত তৈরি করা হচ্ছে। উচ্চ উৎপাদনশীল গবাদি পশু নির্বাচনে সহায়তা করছে। 5 নম্বর, ভাইরাস জিন বিশ্লেষণ, যেমন কোভিড-19 ভাইরাসের জিন বিশ্লেষণ করে দ্রুত টিকা তৈরি সম্ভব হয়েছে। এই যে বায়োইনফরমেটিক্স কিন্তু একটা বিশাল একটা বিষয়। বায়োলজি একটা বিষয়, কিন্তু বায়োইনফরমেটিক্স হচ্ছে অনেক বিশাল একটা বিষয়। তারপর 6 নম্বর কি বলা হয়েছে? বিভিন্ন প্রাণী ও উদ্ভিদের ডিএনএ ব্যবহার করে শনাক্তকরণ করা যায়। বিলুপ্তপ্রায় প্রাণীর জিন বিশ্লেষণের মাধ্যমে সংরক্ষণের উদ্যোগ নেওয়া যায়। তো এই আলোচনাগুলো দিলেই হয়ে যাবে, 5টা পয়েন্ট এখানে বলা হয়েছে। তো তারপর এখন আমরা চাইলে এইটুকুই তুমি দিতে পারো। এই যে পরিশেষে বলা যায় বায়োইনফরমেটিক্স আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির একটি আশীর্বাদ স্বরূপ শাখা। এটি শুধুমাত্র চিকিৎসা নয়, বরং কৃষি, পরিবেশ, খাদ্য ও জীববৈচিত্র্য সহ মানব জীবনের প্রায় সকল গুরুত্বপূর্ণ ক্ষেত্রে মৌলিক পরিবর্তন ও উন্নয়নের সম্ভাবনা সৃষ্টি করেছে। তারপর হচ্ছে প্রশ্ন 2। প্রশ্ন 2 এ দৃশ্যকল্প দেওয়া আছে 2টা। তো 2টা দৃশ্যকল্প আমরা পড়ি। দৃশ্যকল্প 1,
সিয়াদ টেলিভিশনে টি-20 বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি উপভোগ করেছিল। এই যে টেলিভিশন, তো টেলিভিশন কি একমুখী যোগাযোগ, এখানে আমরা শুধু দেখতে পারবো, আমরা উম, আহ, শুধু কি করতে পারবো, দেখতে পারবো, একমুখী যোগাযোগ। ওকে, তারপর হঠাৎ বিদ্যুৎ চলে গেল। ওকে, সে খেলার সর্বশেষ আপডেট জানার জন্য কিছুক্ষণ পর তার বন্ধুর কাছে মোবাইলে কল দিল। এই যে মোবাইল কিন্তু আবার এই যে বহুমুখী যোগাযোগ, অর্থাৎ তুমি তোমার বন্ধুর সাথে বা তুমি যাকে কল দিবা সেও কথা বলতে পারবে, তুমিও কথা বলতে পারবা, অর্থাৎ বহুমুখী যোগাযোগ। আর টেলিভিশন কি ছিল এখানে, টেলিভিশন ছিল যে একমুখী যোগাযোগ। ওকে, তো দৃশ্যকল্প 2 এ কি বলা আছে, এই যে এখানে একটা সার্কুলার দেওয়া, এটার সাথে এটা যুক্ত, এটার সাথে এটা যুক্ত, এটার সাথে এটা যুক্ত, এটার সাথে এখন মেবি এটা টপোলজির কথা বলা হয়েছে। তো এখানে একটা দেওয়া আছে, একটা কেন্দ্রীয় ডিভাইস আছে, আর তারপর একটা নোড, আরেকটা নোড, আরেকটা নোড, আরেকটা নোড। তো যার কেন্দ্রীয় ডিভাইস থাকে এটা আমরা জানি যে এটা মেবি টপোলজির কথা বলা হয়েছে, তো আমরা তাও দেখবো এটা মেবি স্টার টপোলজি, যেহেতু স্টার এবং কি আছে একটা, এই একটা মেইন সুইচ বা হাব, এখানে কি ব্যবহার করা হয়, সুইচ ব্যবহার করা হয়, কি ব্যবহার করা হয় এখানে, সুইচ। আর এটা হচ্ছে রিং টপোলজি। এটা কোন টপোলজি, রিং টপোলজি। রিং টপোলজির একটা বৈশিষ্ট্য হচ্ছে এটাকে যদি আমরা প্রথম কম্পিউটার বা প্রথম নোড ধরি, তো সর্বশেষ যেটা, এটা প্রথমটার সাথে কি থাকে, এই যে কানেক্ট করা থাকে। ওকে, তো এখন আমরা প্রশ্নগুলো পড়বো, তারপর উত্তর দিব। তো প্রথম প্রশ্ন বলা হয়েছে যে ডব্লিউ এ এন কি। তো দেখি, যখন একটি দেশের গুরুত্বপূর্ণ এক শহরের সাথে অন্য শহরের, এক দেশের সাথে অন্য দেশ, এক মহাদেশের সাথে অন্য মহাদেশের মধ্যে কম্পিউটার নেটওয়ার্কিং ব্যবস্থা স্থাপন করা হয়, তখন তাকে ওয়ান বলে। ওয়ানের পূর্ণরূপ হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ওয়ানের পূর্ণরূপ কি, এরিয়া ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ওকে, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তারপর 2 নম্বর প্রশ্ন বলা হয়েছে যে ক্লাউড কম্পিউটিং এর সুবিধা সমূহ লেখো। তুমি চাইলে ক্লাউড কম্পিউটিং এর এই সংখ্যাটা দিতে পারো, তারপর সুবিধা লিখতে পারো, অথবা ডিরেক্ট সুবিধা লিখলে হবে। ক্লাউড কম্পিউটিং এর সুবিধা হলো, এই যে 1 নম্বর, ক্রেতার যত সুবিধা প্রয়োজন হবে সেবাদাতা তত পরিমাণ সেবা দিতে পারবে, অর্থাৎ ক্রেতার যতটুকু প্রয়োজন ততটুকুই সেবা দিবে, যখন চাইবে তখন দিবে। 2 নম্বর, ক্রেতাকে আগে থেকেই কোনো সেবা সংরক্ষণ করতে হবে না, অর্থাৎ আগে থেকেই নেওয়ার প্রয়োজন নাই। ওকে, 3 নম্বর, ক্রেতা যতটুকু ব্যবহার করবে শুধু মাত্র ততটুকু মূল্য পরিশোধ করবে। ওকে, যতটুকু ব্যবহার করবা ততটুকুই মূল্য পরিশোধ করতে হবে বা দাম দিতে হবে। 4 নম্বর, ক্রেতা ক্লাউডের উপর চলছে এমন সফটওয়্যার ব্যবহার করতে পারবে। তো দেখা যায় ক্লাউডের অনেক সফটওয়্যার, যাদের কম্পিউটারে জায়গা নাই, তারা আমরা কি করি, বিভিন্ন সময় ক্লাউড সফটওয়্যার ইউজ করে থাকি। ওকে, তারপর 3 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে, এই যে 3 নম্বর, দৃশ্যকল্প 1 এ সিয়াদ কোন কোন ডাটা ট্রান্সমিশন মোড ব্যবহার করেছে ব্যাখ্যা করো। তো এখানে আগেই বলছিলাম যে এই যে টেলিভিশন, টেলিভিশন হচ্ছে একমুখী যোগাযোগ, আর মোবাইল ফোন হচ্ছে দ্বিমুখী যোগাযোগ। তো দেখি এখন কি বলছে, এই যে 3 নম্বর উত্তর, উদ্দীপকের দৃশ্যকল্প 1 এ সিয়াদ টেলিভিশন দেখছিল, যেখানে শুধুমাত্র ডেটা একদিক থেকে প্রবাহিত হচ্ছে, তাই এটি সিমপ্লেক্স। এটা কোন সিমপ্লেক্স মোডের উদাহরণ, কোন মোডের উদাহরণ, এটা সিমপ্লেক্স মোডের উদাহরণ। ওকে, এটা হচ্ছে সিমপ্লেক্স, তার মানে পরবর্তীতে হবে ডুপ্লেক্স। তো দেখি কি, আবার সিয়াদ মোবাইল ব্যবহার, এই যে মোবাইল ব্যবহার করে কথা বলছে ও শুনছে, অর্থাৎ ডেটা দুই দিক থেকে সমানভাবে আদান প্রদান হচ্ছে, তাই এটি হচ্ছে ফুল ডুপ্লেক্স। সরি, আমি ডুপ্লেক্স বলছিলাম, এটা হবে ফুল ডুপ্লেক্স। তো একটা হচ্ছে সিমপ্লেক্স, যেটা একদিকে ডাটা প্রবাহিত হয়, আর একটা হচ্ছে ফুল ডুপ্লেক্স, যেটা দুই দিক দিয়ে কি ডাটা আদান প্রদান করা যায়। নিচে সিমপ্লেক্স ও ফুল ডুপ্লেক্স মোডের ব্যাখ্যা করা হলো। তো সিমপ্লেক্স মোড, যে পদ্ধতিতে ডাটা শুধু একদিকে প্রেরণ করা যায় তাকে সিমপ্লেক্স মোড বলে। এই পদ্ধতিতে শুধু একদিকে ডাটা পাঠানো সম্ভব হয়, প্রেরক শুধু ডাটা প্রেরণ করে এবং গ্রাহক শুধু ডাটা গ্রহণ করে, অর্থাৎ প্রেরক প্রাপকের কাছে ডাটা পাঠাতে পারে কিন্তু প্রাপক প্রেরকের কাছে ডাটা পাঠাতে পারে না। উদাহরণ, রেডিও, টেলিভিশন। একইভাবে কিবোর্ড থেকে কম্পিউটারে ডাটা পাঠানো সিমপ্লেক্স মোডের উদাহরণ। তাছাড়া মাল্টিমিডিয়া প্রজেক্টর ব্যবহার করে ক্লাস নেওয়া এ মোডের উদাহরণ, অর্থাৎ এগুলো সব সিমপ্লেক্স মোডের উদাহরণ। তারপর ফুল ডুপ্লেক্স মোড কি, যে পদ্ধতিতে ডাটা একই সাথে উভয় দিকে আদান প্রদান করা যায় তাকে ফুল ডুপ্লেক্স মোড বলে, অর্থাৎ
প্রেরক ও প্রাপক উভয় একসাথে ডেটা আদান প্রদান করতে পারে। বর্তমানে আমরা স্বাচ্ছন্দ্যে কথা বলার জন্য যেসব প্রযুক্তি ব্যবহার করে থাকি সেগুলোর প্রায় সবগুলোই ফুল ডুপ্লেক্স ডিভাইস। উদাহরণ ল্যান্ড ফোন, মোবাইল ফোন। এসব প্রযুক্তি ব্যবহার করে প্রেরক ও গ্রাহক একই সাথে তথ্য আদান প্রদান করতে পারে। তো এই তো ছিল 3 এর আনসার। তো 4 নম্বর প্রশ্ন কি বলছে যে 4 নম্বর প্রশ্ন বলা হয়েছে দৃশ্যকল্প 2 এর টপোলজিদের মধ্যে কোনটি বেশি উপযোগী বিশ্লেষণ করো। তো আমাকে এই যে দৃশ্যকল্প আগে ধরতে হবে আমাকে, অর্থাৎ এই যে দৃশ্যকল্প 2, এই যে দৃশ্যকল্প 2 একটা 2টা চিত্র দেওয়া। তো এটা কোন টপোলজি বা এটা কি জিনিস, এটা কি জিনিস, এই যে এটা কি জিনিস আর এটা কি জিনিস আমাকে ধরতে হবে। তো আমরা তো আগেই বলছি এটা হচ্ছে কি স্টার টপোলজি আর এটা হচ্ছে রিং টপোলজি। তো দুইটার মধ্যে কোনটা উপযোগী বেশি। তুমি যদি এই যে তুমি যদি মনে করো যে স্টার টপোলজি বা রিং টপোলজি বেশি সুবিধাজনক, তখন তার কি গুণগান গাইবা। আর যদি মনে করো যে এই যে স্টার টপোলজি তুলনামূলক সুবিধা বেশি, তখন কি করবা, স্টার টপোলজির গুণগান গাইবা। তোমার কাছে যে কোনো একটা সুবিধাজনক মনে হইতেই পারে, এটা স্বাভাবিক। তো এটা যেটা সুবিধাজনক মনে করবা তার কি করবা, গুণগান গাইবা। ওকে, তো আমরা 4 নম্বর প্রশ্নের উত্তর দেখি। উদ্দীপকের দৃশ্যকল্প 2 এর টপোলজি হলো যথাক্রমে রিং টপোলজি, যে বলছিলাম একটা হচ্ছে রিং টপোলজি ও স্টার টপোলজি। রিং টপোলজি থেকে স্টার টপোলজি অধিক সুবিধাজনক। এই যে আমি এখানে কোন টপোলজি সুবিধাজনক বলছি, স্টার টপোলজি অধিক সুবিধাজনক, নিচে তা বর্ণনা করলো। এখন আমি কি করব, স্টার টপোলজির গুণগান গাইবো। এই যে 1 নাম্বার, স্টার টপোলজিতে অপেক্ষাকৃত দ্রুত গতিতে ডাটা আদান প্রদান করা হয়, অন্যদিকে রিং টপোলজিতে এ ক্রিয়া অত্যন্ত ধীরগতি সম্পন্ন। 2 নাম্বার, স্টার টপোলজিতে সম্পূর্ণ নেটওয়ার্ক সচল রেখে যে কোনো সময় নেটওয়ার্ক নতুন নোড যুক্ত করা যায়, কিন্তু রিং টপোলজিতে নতুন নোড সংযোগ বা বিয়োজন বিয়োজনে পুরো নেটওয়ার্ক কার্যক্রম ব্যাহত হয়। অর্থাৎ এই যে কারণ কারণ কি, কারণ একটার সাথে তো আর একটা কি, একটার সাথে আর একটা সংযুক্ত, তাই দেখা যায় আমি যদি এখানে একটা নোড অ্যাড করতে চাই, তখন সবগুলো সংযোগ কি হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে। তারপর 3 নাম্বার, স্টার টপোলজিতে কোনো নোড বিচ্ছিন্ন বা অচল হলেও নেটওয়ার্ক সম্পূর্ণ সচল থাকে, যেহেতু এটার কেন্দ্রীয় ডিভাইস এইটা। তো এটা 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 এখানে যতগুলো থাকুক, যদি এটা নষ্ট হয় তো বাকিগুলোর কোনো সমস্যা হবে না। যদি মেইন আবার এই যে সুইচ বা হাব যদি নষ্ট হয়ে যায়, তখন আবার নেটওয়ার্কে বিচ্ছিন্ন ঘটবে, সম্পূর্ণ সচল থাকে। কিন্তু রিং টপোলজিতে কোনো নোড অকার্যকর হলে সম্পূর্ণ নেটওয়ার্ক অকার্যকর হয়ে পড়ে। অর্থাৎ এই যে যেহেতু একটার সাথে আরেকটা রিলেটেড, একটার সাথে আরেকটা রিলেটেড, একটার সাথে আরেকটা সংযুক্ত, তো এই টপোলজিটা বা এই নোডটা যদি নষ্ট হয়ে যায়, তখন ও আর কি করতে পারবে না, ওর সাথে যোগাযোগ করতে পারবে না, এটাই বলা হয়েছে। তো 4 নাম্বার কি বলছি, সুইচ ব্যবহারের কারণে, এই যে সুইচ কি ব্যবহার করে হয়, সুইচ ব্যবহার করার কারণে স্টার টপোলজির ডেটা নিরাপত্তা রিং টপোলজি অপেক্ষা বেশি। এই যে এটা একটা কেন্দ্রীয় ডিভাইস থাকে, এই যে কেন্দ্রীয় ডিভাইস, এখানে কেন্দ্রীয় ডিভাইস হিসেবে কি ব্যবহার করা হয়, এই যে কেন্দ্রীয় ডিভাইস হিসেবে এখানে কি ব্যবহৃত হয়, সুইচ ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়, সুইচ ব্যবহার করা হয়। ওকে, 5 নম্বর, স্টার টপোলজির নিয়ন্ত্রণ বা ম্যানেজ করা সহজ, কিন্তু উম, কিন্তু রিং টপোলজিতে নিয়ন্ত্রণ জটিল, সফটওয়্যার প্রয়োজন। ওকে, তো এই যে আমি স্টার টপোলজি বলছি, তাই আমি স্টার টপোলজির সব গুণগান দিছি। তো 3 নম্বর কোয়েশ্চনটা ছিল 6 নং প্রশ্ন নং 6 ছিল 3 নং কোয়েশ্চনটা, যেটা অধ্যায় 2 প্লাস হচ্ছে 4 নং অধ্যায় থেকে কম্বাইন এসেছিল। অর্থাৎ 4, 2 দ্বিতীয় এবং কত চতুর্থ অধ্যায়ের কম্বিনেশনে এই সৃজনশীলটা এসেছিল। তো এই যে এখানে দেওয়া আছে চিত্র 1, এই যে দেখা যাইতেছে এক 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 কি করতেছে, 2 ডাটা পাঠাইতে পারতেছে বা যোগাযোগ করতেছে, আবার 2ও কি 1-এর সাথে যোগাযোগ করতে পারছে। এখানে দেখাইতেছে 2 3-এর সাথে যোগাযোগ করতেছে, 3 আবার 3-এর ডাটা আবার কি 2-এ যেতেছে, আবার এখানে 3 থেকে 4-এ যেতেছে, 4 আবার 3-এর সাথে যোগাযোগ করতে পারতেছে বা ডাটা পাঠাইতেছে, বিষয়টা এরকম। আর এদিকে দেখা যাইতেছে যে এখানে একটা আর এখানে 4 একটা ডিভাইস বা আরেকজন ব্যক্তি। তো এখানে কি দেখা যায়, শুধু একজন এদিকে এদিকে শুধু ডাটা পাঠাইতেছে, এদিকে আর আসতেছে না। তো চিত্র 2টা ব্যাখ্যা করলাম, এখন দেখি প্রশ্ন কি বলছে, তারপরে এগুলোর উত্তর দিব। প্রথম প্রশ্ন, আইপি অ্যাড্রেস কি, এটা কিন্তু চ্যাপ্টার 4র্থ অধ্যায়, এটা 4র্থ অধ্যায়। তো আইপি অ্যাড্রেস কি, আইপি অ্যাড্রেস হলো একটি অনন্য ইউনিক নম্বর বা ঠিকানা, যা ইন্টারনেট বা কোনো নেটওয়ার্কে সংযুক্ত প্রতিটি ডিভাইসকে শনাক্ত করতে ব্যবহৃত হয়। যে তোমার বাসা নাম্বার এক একটা কি ইউনিক, তো এইগুলো হচ্ছে এক একটা আইপি অ্যাড্রেস।
প্রতিটা ডিভাইস বা প্রতিটা ওয়েবসাইটের নির্দিষ্ট কিছু আইপি অ্যাড্রেস থাকে, যেটা সবসময় কি ইউনিক বা ব্যতিক্রম। তো 2 নম্বর প্রশ্ন, বর্তমানে বেশিরভাগ ওয়েবসাইট ডাইনামিক ওয়েবসাইট কেন, ব্যাখ্যা করো। তো আমরা স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইট সম্পর্কে আমরা জানি, কারণ বর্তমানে অনেক এই যে ডাইনামিক ওয়েবসাইট কাকে বলে, যখন মুহূর্তেই বা সাথে সাথে বা মুহূর্তে যখন ডাটা পরিবর্তন করার প্রয়োজন হয় তাকে কি বলে, ডাইনামিক ওয়েবসাইট বলে। অর্থাৎ প্রতিনিয়ত কি তার ডাটাগুলা চেঞ্জ হয় বা পরিবর্তন হয়। আর স্ট্যাটিক ওয়েবসাইটে চেঞ্জ হয় না, স্থির থাকে। তো দেখি কি বলছে এখানে, বর্তমানে অধিকাংশ ওয়েবসাইট ডাইনামিক কারণ এতে কন্টেন্ট সহজে পরিবর্তন করা যায় এবং ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী তথ্য দেখানো সম্ভব হয়। এটি ডাটাবেজের সাথে সংযুক্ত থাকে, ফলে তথ্য সংরক্ষণ ও আপডেট সহজ হয়। এতে ইউজার লগ ইন, রেজিস্ট্রেশন, কমেন্ট বা সার্চ করার সুবিধা পেয়ে থাকে। এই যে ইউজার লগ ইন, রেজিস্ট্রেশন, কমেন্ট, সার্চ এগুলো কিন্তু স্ট্যাটিক ওয়েবসাইটে পাওয়া যাবে না। তাই বলা যায় যে কি বর্তমানে বেশিরভাগ ওয়েবসাইটগুলোই কি ডাইনামিক ওয়েবসাইট। তো ডাইনামিক ওয়েবসাইট একটু খরচ বেশি কিন্তু সুবিধাও বেশি, খরচ একটু বেশি কিন্তু সুবিধাও বেশি। তারপর 3 নম্বর প্রশ্ন কি বলছে, 3 নম্বর প্রশ্ন বলছে যে চিত্র 2 এর ডাটা ট্রান্সমিশন মোডটি উদাহরণ সহ বর্ণনা করো। যে চিত্র 2, তো চিত্র 2 আমরা অলরেডি বুঝতে পারতেছি এটা কোন ধরনের ডাটা ট্রান্সমিশন মোড, কারণ একদিকে যাইতেছে। ওকে, তো দেখি কি বলছে। এই যে 3 নম্বরের উত্তর, উদ্দীপকে চিত্র 2 এর ডাটা ট্রান্সমিশনে সিমপ্লেক্স মোড, এই যে সিমপ্লেক্স মোড, কোন মোড, সিমপ্লেক্স মোড, কারণ একদিকে ডাটা যাইতেছে দেখানো হয়েছে। যে পদ্ধতিতে ডাটা শুধু একদিকে প্রেরণ করা যায় তাকে সিমপ্লেক্স মোড বলে। এই পদ্ধতিতে শুধু একদিকে ডাটা পাঠানো সম্ভব হয়, প্রেরক শুধু ডাটা প্রেরণ করে এবং গ্রাহক শুধু ডাটা গ্রহণ করে। অর্থাৎ প্রেরক প্রাপকের কাছে ডাটাতে পারে কিন্তু প্রাপক প্রেরকের কাছে ডাটা পাঠাতে পারে না। উদাহরণ, রেডিও, টেলিভিশন। একইভাবে কিবোর্ড থেকে কম্পিউটারে ডাটা পাঠানো সিমপ্লেক্স মোডের অন্তর্গত। তাছাড়া মাল্টিমিডিয়া প্রযুক্তি ব্যবহার করে ক্লাস নেওয়া এই মোডের মধ্যে পড়ে। এতটুকু দিলে তুমি 3-এর 3 পেয়ে যাবে, কারণ অতিরিক্ত লিখতে গেলে আবার সমস্যা। তারপর 4 নম্বর কোয়েশ্চনে কি বলা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানের ডাটা কমিউনিকেশনের ক্ষেত্রে চিত্র 1 ও চিত্র 2 কোনটি উত্তম। তো আমরা এটা তো বুঝতে পারছি যে এটা হচ্ছে একটা সিমপ্লেক্স মোডের উদাহরণ, আর এটা হচ্ছে মেবি সিমপ্লেক্স, তারপর হচ্ছে ফুল ডুপ্লেক্স মোডের উদাহরণ। তো কোনটা বেশি উদাহরণ হবে, ওই চিত্র 2 কোন মোড তাও কিন্তু আমাকে দেখতে হবে, দেন আমরা ডিসাইড করব কোনটা ভালো এবং কোনটা মন্দ শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে। এই যে 4 নম্বরের উত্তর, উদ্দীপকের চিত্র 1 হচ্ছে ফুল ডুপ্লেক্স। এই যে ফুল ডুপ্লেক্স, কারণ উভয় দিকে ডাটা বা আদান প্রদান করা হচ্ছে বা উভয় দিকে এক একজন আরেকজনের সাথে যোগাযোগ করতে পারছে, যেখানে ডাটা একই সাথে উভয় দিকে আদান প্রদান করা হয়। আবার চিত্র 2 হচ্ছে সিমপ্লেক্স মোড, যেখানে ডাটা শুধুমাত্র একদিক থেকে প্রবাহিত হয়। শিক্ষা প্রতিষ্ঠানের ডাটা কমিউনিকেশনের জন্য ফুল ডুপ্লেক্স মোড বেশি উপযোগী। কোন, অবশ্যই চিত্র 1 যেহেতু ফুল ডুপ্লেক্স মোড, তাই চিত্র 1-এর মোডটি কি বেশি উপযোগী। এই মোডে একই সাথে ডেটা আদান প্রদান করা যায়, যা শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে রিয়েল টাইম ইন্টারাকশন এবং সহযোগিতা আরো সহজ করে তোলে। শিক্ষা প্রতিষ্ঠানের ডাটা কমিউনিকেশনের জন্য ফুল ডুপ্লেক্স মোড উপযোগী হওয়ার কারণগুলো হলো, 1, ফুল ডুপ্লেক্স মোডে একই সময়ে ডাটা আদান প্রদান করা যায়, যা শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে তাৎক্ষণিক আলোচনা ও সহযোগিতা করার সুযোগ দেয়। উদাহরণস্বরূপ, অনলাইনে ক্লাসে শিক্ষক এবং শিক্ষার্থীরা একে অপরের সাথে কথা বলতে পারে এবং প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে। এটা কিন্তু যদি তোমার এই যে হাফ হাফ সিমপ্লেক্স মোড হইতো তখন কিন্তু এটা পারা যাইতো না। তো ফুল ডুপ্লেক্স মোড হওয়ার কারণে শিক্ষার্থীরা প্রশ্ন করতে পারতেছে, আবার কি করতে পারতেছে, স্যার উত্তর দিতে পারতেছেন। তারপর 2 নম্বর, এই মোডে ডাটা স্থানান্তরের গতি বেশি থাকে, যার ফলে ডাটা আদান প্রদানে সময় কম লাগে। যেহেতু গতি একটু বেশি, তাই ডাটা আদান প্রদান কি যাবে, একটু দ্রুত যাবে। এটি অনলাইন পরীক্ষা, ভার্চুয়াল ল্যাব এবং অন্যান্য শিক্ষা বিষয়ক কার্যক্রমে সহায়তা করে। অনলাইনে বেশিরভাগ ক্ষেত্রেই এখন কি আমরা এই যে ফুল ডুপ্লেক্স মোডটাই ব্যবহার করি। 3 নম্বর, ফুল ডুপ্লেক্স মোড ব্যবহার করে শিক্ষক বা অন্যান্য শিক্ষার্থীদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারে, যা তাদের শিক্ষায় আরো বেশি সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে। তো এতটুকুই তো ছিল এই যে 4 নম্বর প্রশ্নের উত্তর। তো এই তো ছিল দিনাজপুর বোর্ডের প্রথম ও দ্বিতীয় অধ্যায় থেকে সৃজনশীল নিয়ে আলোচনা। প্রশ্ন 3, এটা হচ্ছে
সংখ্যা পদ্ধতি 3.1 থেকে এসেছিল। প্রথমে আমরা উদ্দীপক পড়বো, তারপর ক্রমান্বয়ে সবগুলোর প্রশ্নের উত্তর দিব। তো উদ্দীপক কি বলছে, মিনা, রিনা ও টিনা একত্রে বই মেলায় গেল, অর্থাৎ 3জন মেয়ে বান্ধবী হবে হয়তো। মিনা ও রিনা যথাক্রমে 65/8 আবার 7/16 টাকার বই কিনলো, অর্থাৎ এই যে মিনা হচ্ছে, এই যে মিনা প্রথমটার সাথে, আর রিনা হচ্ছে, এই যে রিনা, রিনা হচ্ছে দ্বিতীয়টা। যথাক্রমে যেহেতু বলছে, তো মিনা যাবে, মিনা যেহেতু প্রথমে বলছে তো এদিকের প্রথমটা হবে মিনা, রিনা যেহেতু দ্বিতীয়টা বলছে তো এর দিকে হবে রিনা। তো টাকার বই কিনলো। টিনা বলল, এই যে 3 নাম্বার যে বান্ধবী, টিনা বলল, আমি তোদের বইয়ের মূল্যের পার্থক্য যুগের মাধ্যমে নির্ণয় করতে পারবো, অর্থাৎ এখানে দুইয়ের পরিপূরকের কথা বলা হয়েছে। তো প্রথম প্রশ্ন কি বলা হয়েছে, এমএসবি মোস্ট সিগনিফিকেন্ট বিট। এমএসবি এর পূর্ণরূপ হচ্ছে এমএসবি সর্বোচ্চ গুরুত্বের বিট, মোস্ট সিগনিফিকেন্ট বিট সর্বোচ্চ গুরুত্বের বিট। এটি বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহৃত হয়। সাপোজ আমি লিখলাম 110, তো এই যে এটা হচ্ছে সর্বোচ্চ, এটা হচ্ছে কি সর্বোচ্চ গুরুত্বের বিট, বা এটাকে বলা হয় এমএসবি। এমএসবি মোস্ট সিগনিফিকেন্ট বিট। একটা হচ্ছে এমএসডি, তো মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট। একটা হচ্ছে ডিজিট, এই যে ডি তে ডিজিট আর বি তে বিট, এখানে কিন্তু এমএসবি বলছে তো বিট হবে এটা। আর অবশ্যই বিট বাইনারি সংখ্যার ক্ষেত্রে বিট ইউজ করবো। ওকে, তো 2 নম্বর প্রশ্ন কি বলছে, বাইনারি যুগ ও বুলিয়ান যুগ এক নয় ব্যাখ্যা করো। প্রশ্নটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এই যে 2025 সালে কিন্তু মিনিমাম তো 3-4টা বোর্ডে এই প্রশ্নটা আসছেই, 3-4টা হবে, 3-4টা বোর্ডে এই প্রশ্নটা আসছে। তো তোমরা এটা অবশ্যই খুব ভালোভাবে দেখে যাবা। অনেকে বিভিন্ন ভাবে আনসার এটা দিয়ে থাকে, তো এখানে আমি একটা দিয়ে রাখছি। বাইনারি যুগের ক্ষেত্রে 2টি বিট যোগ করে এবং ক্যারি প্রকাশ করা হয়, অর্থাৎ 1+1 হয়, যেখানে যোগফল 0 ও ক্যারি 1। এই যে আমরা 1+1-এ আমরা কি লিখি, 1+1-এ লিখি 10, এই যে 0টা আমরা লিখি আর ক্যারি দেখে 1, আর ক্যারি হাত, তারপর আমরা কি করি, কোনো কিছু সংখ্যা না থাকলে এই 1টা বসাই দিই, এটাই বলছে। কিন্তু বুলিয়ান যুগের ক্ষেত্রে 2টি বিট যোগ করলে কেবল একটি বিট প্রকাশ করে, অর্থাৎ 1+1 কি হয়, 1 হয়। এটা হচ্ছে বুলিয়ান যুগের ক্ষেত্রে, কারণ কমপক্ষে একটি মান 1 রয়েছে, তাই বলা যায় বাইনারি 1+1 ও বুলিয়ান 1+1 এক নয়। আবার দেখা যায় যে অনেকে এটা সত্যক সারণী দেয়। সত্যক সারণী বলতে এই যে 0+0 সমান সমান কি হবে, এই যে 0 হবে, তারপর 0+1 সমান সমান কত হবে, এই যে 0+1 এই সমান সমান যদি যোগ করি তো হবে 1, তারপর হচ্ছে এই যে, তারপর হচ্ছে 1+0, 1+0 যদি করি তখন হবে 1। আবার এই যে পার্থক্য হচ্ছে লাস্টেরটার ক্ষেত্রে, যদি আমরা বাইনারির ক্ষেত্রে 1+1 যোগ করি তখন হবে 10, কিন্তু সেম একই ওয়েতে এই তিনটা কোনো চেঞ্জ হবে না, বাইনারি এবং বুলিয়ান। কিন্তু 1+1-এ বুলিয়ানের ক্ষেত্রে কত হবে, এই যে 1 হবে। বাইনারির ক্ষেত্রে হয় 10 লাস্টেরটার ক্ষেত্রে, আর এম আর হচ্ছে বুলিয়ানের ক্ষেত্রে 1+1-এ কত হয়, 1 হয়। তো এই সত্যক সারণীটা তুমি চাইলে দু অর্ডার দিতে পারো। এই যে বাইনারি যুগের ক্ষেত্রে সত্যক সারণী আর বুলিয়ান যুগের ক্ষেত্রে সত্যক সারণীটা দিয়ে দিতে পারো। এই প্রথম তিনটা কোনো চেঞ্জ হবে না, লাস্টেরটা কি হবে, বুলিয়ান এবং বাইনারিতে ভিন্ন হবে। তারপর 3 নম্বর কি বলছে, উদ্দীপকের মিনা ও রিনার বইয়ের ক্রয় মূল্যকে যথাক্রমে দশমিক ও অক্টালে প্রকাশ করতে বলছে। এই যে এটা ছিল অক্টাল, এটাকে নিব আমরা দশমিকে, আর এটা ছিল হেক্সাডেসিমেল, এটাকে নিব আমরা অক্টালে। তো এটা এখন আমরা সলিউশন করব। তো এই যে আমি এখানে কিছু লিখে রাখছি যে অবশ্যই এইভাবে সুন্দর করে লিখে দিতে হবে। উদ্দীপকের মিনা ও রিনার বইয়ের ক্রয় মূল্যকে যথাক্রমে দশমিক ও অক্টাল সংখ্যায় প্রকাশ করা হলো। মিনার বইয়ের ক্রয় মূল্য 165/8, যার ডেসিমাল মূল্য। তো 165-কে আমরা এখন কি নিব, 165-কে আমরা এখন কোথায় নিব, যে দশমিকে নিব। তো 1, অর্থাৎ এটা হবে আর কি, এই যে 165, 165 এটা কোথায় আছে অক্টালে, তো এটার দশমিকের মান, এই যে ডেসিমেলের মান কত হবে এটা বলছে। তো এখানে কত আছে, 165, 165 এটা হচ্ছে অক্টালে। তো আমরা দিব 1 গুণ 8 যোগ 6 গুণ 8 যোগ হচ্ছে 5 গুণ 8, তারপর বেজের উপর পাওয়ার বসাবো 0, 1, তারপর হচ্ছে 2। তো 8কে যদি আমরা স্কোয়ার করি, 8 64, 64-র সাথে 1 গুণ করি তো 64 হবে, 64 প্লাস 8-এর উপর পাওয়ার 1 অর্থাৎ 80 থাকবে। আর তার অর্থাৎ এখানে 8, এখানে 6, 6টা কত, 48, 6টা কত, 48, 6-48 যুগ, এই যে কোনো কিছুর উপর যদি পাওয়ার 0 হয়, এই যে 5 পাওয়ার 0 এটা হয়ে যাবে 1,
আবার যদি হয় যে ও 10 এর উপর যদি পাওয়ার 0 হয় এটা হয়ে যাবে 1। মনে করো তুমি তোমার উপর যদি এই যে পাওয়ার 0 থাকে তুমি হয়ে যাবে কত 1। যদি আমার উপর কি থাকে আমি আমার উপরে যদি পাওয়ার 0 থাকে আমিও আমার মান কত হয়ে যাবে 1 হয়ে যাবে। তো এটা 8 এর উপর যেহেতু পাওয়ার 0 আছে এটা হয়ে যাবে 1। আর এখানে আছে 5, তো 5 একে কত 5, তো সবগুলো যদি যোগ করে দেই তখন আমাদের হবে 117। তারপর হচ্ছে এটার বেস কত, এই যে এটা দশমিকে নেওয়া শেষ, এটার দশমিকে নেওয়া শেষ। ওকে, কারণ এখানে একটা আনসার লিখে দিতে পারলে দিতে পারো, না পারলে শেষে দিয়ে দিবা। তারপর দ্বিতীয়বার কি বলছে যে রিনার রিনার বইয়ের ক্রয় মূল্য 7A বেস 16, অর্থাৎ হেক্সাডেসিমেলে দেওয়া, যার অক্টাল মূল্য, এখন একটু অক্টাল মূল্য প্রকাশ করবো আমরা। অর্থাৎ এই যে 7A যে আছে এইটার 7A তো আছে হেক্সাডেসিমেলে, এটার অক্টাল অক্টাল ভ্যালু কত হবে অক্টালে প্রকাশ করার জন্য বলছে। তো 7A এই যে হেক্সাডেসিমেল কত বিট হয়, এই যে 16 টু টু দি পাওয়ার 4, অর্থাৎ 4 বিটের হয়। কত বিটের হয়, 4 বিটের হয়। তো এখানে আছে কত, এখানে আছে 7 আর তো আমরা জানি যে এ সমান সমান হচ্ছে 10, এ সমান সমান 10 আর এটা হচ্ছে 7। তো আমরা কি করব, 4 বিটে নিব। তো 7 এই যে আমরা যদি লিখি 1 2 4 8, এই যে 4 বিট। তো 7 কত কত হয়, এই যে 7 কত কত হয় 1 1 1, অর্থাৎ এই যে 1 1 1, কারণ 4 4 4 আর 2 যোগ করলে 6, 6 আর 1 কত 7। তো এই যে আর 8 কাজে লাগা নেই, তো ওখানে কি দিব, এই যে 7 সমান সমান আমরা কি লিখতে পারি 1 1 1, আর 4 বিট করার জন্য 0। তারপর এ সমান সমান কত, এ সমান সমান হচ্ছে 10। তো 10 কত কত হয়, এই যে 8 8 আর 2 যোগ করলে কত হয়, 8 কাজে লাগে আর 2 কাজে লাগে, আর লাগে নাই। তো 1010, এটা হচ্ছে 1010, এটা 4 বিট হয়ে গেছে, সমস্যা নাই। 1010, এখন আমরা আমরা কোথায় কোথায় নিব, অক্টালে নিব। অক্টালে নেওয়ার জন্য প্রথমে আমরা কি করব, এই সম্পূর্ণটাকে লিখে দিব। সম্পূর্ণটা কত, 0 1 1 1, তারপর হচ্ছে 1010। তো এখন আমরা কয় বিট করব, অক্টালের বিট হচ্ছে এই যে 8, এটা হচ্ছে 2 কিউব অর্থাৎ 8। তো এটার কত 3 বিট, 3 বিট করব। তো 3 বিট করার জন্য এই যে আমি একটু লাল কালি দিই, 3 বিট করার জন্য এই যে এদিক থেকে 3 বিট, তারপর এখান থেকে 3 বিট, আর সর্বশেষ হচ্ছে এই যে 3 বিট, এখানে আরেকটা শূন্য দিব মিলানোর জন্য। ওকে, তো এখন কত আমরা এগুলো এই যে আমরা বসাই কত বিট, 3 বিট, 1 2 4। তো আমরা প্রথমে কি বসাবো, এই যে 0 1 0। তো কোনটা কাজে লাগছে, শুধু এই যে 2 কাজে লাগছে। তো এখানে কত হবে, এটার মান কত হবে 2। তারপর কি 1 1 1 1। তো এখানে কি কি কাজে লাগছে, 4 2 1, অর্থাৎ এটার মান হবে 7, এটার মান কত 7। তারপর হচ্ছে এই যে 1 0 0, তারপর কি যে 1 0 0। তো কি কাজে লাগছে, শুধু 1 কাজে লাগছে। তো আমরা এটার মান কত হবে, এই যে 1, অর্থাৎ এই যে এটার অক্টাল মান হবে এই যে অতএব অতএব 7 এর অক্টাল মান হবে, এটা তো হেক্সাডেসিমেলে, 7 এর অক্টাল মান হবে কত, 100 172 বেস 8। তো এই তো ছিল আহ, এইটার উত্তর। তো এইগুলা তো আমি রাফ করার জন্য রাফ করছি, এগুলা এগুলা কিন্তু আমি রাফ করছি, এগুলা তো তোমরা অবশ্যই লিখবা না, এগুলা কিন্তু রাফের জন্য আমি বুঝাইবার জন্য বলছি। ওকে, তোমরা এগুলা লিখবা। তো সুন্দর করে তারপর আনসারটা লিখে দিবা, যে কি লিখবা, যে মিনার বইয়ের মূল্য ডেসিমেলে, ডেসিমেলে কত পাইলাম 117, অর্থাৎ 117 বেস 10। এবং রিনার বইয়ের মূল্য অক্টালে কত পাইলাম, 172 বেস হচ্ছে 8। এই তো গেল 3 নাম্বার। এখন 4 নাম্বার কি বলছি আমরা একটু দেখি। 4 নাম্বার, 3 নাম্বার গেল। 4 নাম্বারে বলছে যে এই যে উদ্দীপকে টিনার উক্তির যথার্থতা নির্ণয় করে। টিনা কি বলছিল, যে আমি তোদের বইয়ের মূল্যের পার্থক্য যুগের মাধ্যমে নির্ণয় করতে পারি। এই যে টিনা একটু পণ্ডিত। ওকে, টিনা কি করবে, যুগের মাধ্যমে নির্ণয় করবে। ঢং, এগুলা ঢং ঢং, মেয়েদের ঢং। ওকে, তো এখন আমরা এগুলা কি করব, তো এই তো এখানে, তো এটা চীনার চীনার বইয়ের মূল্য। আমরা প্রথমে এখানে অবশ্যই এগুলা কিছু লিখে নিবা। চীনার চীনার বইয়ের মূল্যের পার্থক্য যুগের মাধ্যমে নির্ণয় করা বলতে দুইয়ের পরিপূরককে বোঝানো হয়েছে, তার নিচে দেখানো হলো। তো আমরা জানি, প্রথমে আমরা লিখবো মিনার বইয়ের মূল্য। এই যে মিনার 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 বইয়ের মিনার বইয়ের মূল্য।
তো মিনার বইয়ের মূল্য কত আমরা ইয়া থেকে পাইছিলাম, মিনার বইয়ের মূল্য পাইছিলাম 117। এটা কোথায় থেকে পাইছি, এই যে দশমিকে পাইছিলাম। এটা লেখবা যে গ হতে প্রাপ্ত, গ হতে প্রাপ্ত, গ হতে প্রাপ্ত, গ হতে প্রাপ্ত। তারপরে এখন আমরা এই যে আরেকটা কি ছিল, টিনা। তো টিনার বইয়ের মূল্য এখনটা আমরা লিখবো। টিনার বইয়ের মূল্য যদি আমরা অক্টালে পাইছিলাম, কিন্তু এটার এখন আমরা কি বলবো, চীনার বইয়ের মূল্য আমরা এখন, এটা ছিল আগে এই যে 7 এটা ছিল 7A16, অর্থাৎ এটা ছিল হেক্সাডেসিমেলে। তো আমরা এটাকে দশমিকে করে নিব, তারপর বোঝা যাবে। তো হেক্সাডেসিমেল থেকে দশমিকে নেওয়ার নিয়ম হচ্ছে, প্রথমে আমরা কি দিব, এই যে 7 গুণ 7 গুণ কত দিব, যেহেতু ওই 16 দিব, ওই যে 16, তারপর হচ্ছে যোগ। আর আমরা এ সমান সমান আমরা জানি যে হেক্সাডেসিমেলে এ সমান সমান কত, 10 লেখা যায়। তো আমরা লিখবো যে 10 × 16, তারপর বেস 0, আর এখানে হবে 1। তো এটা হবে 16-র সাথে 7 গুণ করবো আমরা এখন, 16-র সাথে 7 গুণ করবো। 16-র সাথে 7 গুণ করলে কত হয়, আমার ক্যালকুলেটর কই, কই 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 আমার ময়না পাখি, ক্যালকুলেটর কই, এই তো ক্যালকুলেটর, ক্যালকুলেটর আসলো। তারপরে এখন আমরা এই যে 16 বেস 1, অর্থাৎ 16 থাকবে। 7 × কত দিব, 16 দিলে কত পাবো আমরা, 1112, 112। ওকে, 112 প্লাস এই যে 10-এর সাথে যদি আমি এই যে 16-র পাওয়ার, কোনো কিছুর পাওয়ার যদি 0 থাকে, তখন এটা এর উপরে যদি পাওয়ার 0 থাকে এটা হবে 1। মনে করো তুমি, তোমার উপর যদি পাওয়ার 0 থাকে তুমি হবে কত, তোমার উপর পাওয়ার 0 থাকলে তুমি হয়ে যাবে 1। তো যার উপর পাওয়ার থাকে সম্পূর্ণটার মান কত হয়ে যায় 1। তো 10 কত হবে 1, তো 10 থেকে কত হবে 10 হবে। তো এটা উত্তর কত হবে, 122। 112, এই যে কত পাইলাম, এই যে দশমিকে পাইলাম। এখন এই যে, এখন এই যে মিনার বইয়ের মূল্য কত পাইলাম, 117। আর চীনার বইয়ের মূল্য পাইলাম 110। একটা পাইলাম 117, আর একটা পাইলাম 122। তো এই দুইটার মধ্যে বড় ছোট কোনটা, ছোট হচ্ছে 117। অর্থাৎ 117 কি করব, বিয়োগ করব, এই যে 122 বিয়োগ 117। আর অবশ্যই আমরা ছোট সংখ্যার 2 পরিপূরক করব, অর্থাৎ এই লাইনটাকে আমরা ফরম্যাট আকারে রেডি করব, এই যে প্লাস মাইনাস 117। তো আমরা এখন এই যে বুঝলাম যে দুটোটা এখন দশমিকে পেয়ে গেছি, বুঝলাম টিনার মিনার বইয়ের মূল্য কম, তাই এটার পরিপূরক করবো, অর্থাৎ 117-এর এর পরিপূরক করব। ওকে, তো এখন আমরা এই যে প্রথমে আমরা কি করব, আমরা প্যাটার্নটা রেডি করে নিব। এতে যেহেতু আমরা যেহেতু আমরা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করব, তো বড় সংখ্যা হচ্ছে 122, 122 বেস 10 মাইনাস হচ্ছে কত, 117 বেস 10। তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি, কারণ এই যে কম্পিউটার তো বিয়োগ বুঝে না, কি যুগের মাধ্যমে বিয়োগ করে, তো এখানে মাঝখানে কি আনতে হবে, যোগ চিহ্ন আনতে হবে। তো এই লাইনটাকে আমরা এইভাবে লিখতে পারি যে প্লাস -117, তারপর হচ্ছে বেস 10। এখন আমার এই যে নেগেটিভ মাইনাস চিহ্ন আছে কার সামনে, 117 আগে। তো এখন আমরা 117 এর কি করব, 2 এর পরিপূরক করব, তারপর কি করে দিব, এখানে এই যে যোগ করে দিব। ওকে, তো আমরা লিখবো যে, এখন লিখবো এতে 117 117 এর 117 এর 8 বিট রেজিস্টারে, 8 বিট রেজিস্টারে, 8 বিট রেজিস্টারে, 8 বিট রেজিস্টারে বাইনারি মান, 8 বিট রেজিস্টারে, 8 বিট রেজিস্টারে বাইনারি মান। তো আমরা যদি এই যে ম্যাজিক স্কেল ইউজ করি, 1 2 4 8, তারপর হচ্ছে 16, তারপর হচ্ছে 32, তারপর হচ্ছে 64, তারপর হচ্ছে 100 কত, 128। তো 128 তো নেওয়ার প্রয়োজন নাই, বেশি হয়ে যাবে। তো আমরা এখন দেখব কোনটা কোনটা কাজে লাগবে। অবশ্যই এই 64 লাগবে, তো 64 এই দুইটা লাগবে। তো আমরা একটু ক্যালকুলেটর সাহায্য নিই আবার, কত কত যোগ করলে কত হবে, 117 হবে। তো প্রথমে আমার 64 শিওর লাগবে, 64 যোগ 32 কত হইলো, 96। তারপর আবার দেই যোগ 16 দিয়ে দেখি কত হয়, এই যে হয়ে গেছে। অর্থাৎ 112 হয়েছে। তো 112 আমার কত দরকার, আরো দরকার 112-র সাথে এখন আমি যোগ 4, 116, তারপর হচ্ছে 1, অর্থাৎ আমার 117 হয়েছিল। তো কত কত কাজে লাগছে, এই যে আমার এটা কিন্তু কাজে লাগছে, এটাও কাজে লাগছে, এটাও কাজে লাগছে।
তো এই তিনটা যোগ করে কত হয়েছিল আবার একটু দেখি। এই তিনটা যোগ করে কত হয়েছিল, এই যে 64 যোগ 32 যোগ হচ্ছে 16, এই তিনটা 112। তারপর কত কত লাগছিল, 4 আর 1 যোগ 4 আর 1 5, এই তো 4 আর 1 কাজে লাগছিল। কত লাগছে, 4 এবং 1। তো এটা কত হবে, এগুলা কাজে লাগে নাই, এগুলা কাজে লাগে নাই, এটা 0। তো 1 2 3 4 5 6 7, তো এটা হচ্ছে আমার 7 বিটের মান। তো 7 বিট আমি কত লিখছি, 8 বিট। তো আমি কি করব, অবশ্যই এটাকে 8 বিট করব। তো আমার কত হয়েছে, প্রথমে আমি পূর্ণটাই লিখে নেই। প্রথমে 1 1 1, তারপর হচ্ছে 0 1 0 1। আর যেহেতু 8 বিট করবো তাই অতিরিক্ত একটা কি দিব, এই যে একটা 8 বিট করে নিলাম। এখন কিন্তু আমার 8 বিট হয়ে গেছে, 1 2 3 4 5 6 7 8, 8 বিট হয়ে গেছে। এখন কি করব, এই যে একের পরিপূরক করব। একের পরিপূরক কেমনে করে, এই যে 1 গুলাকে 0, 0 গুলাকে 1, ও 0 গুলাকে 1, 1 গুলাকে 0। এই যে এটাকে করে দিলাম 0, এটাকে করে দিলাম 1, এটাকে করে দিলাম 0, এটাকে করে দিলাম 1, এটা হচ্ছে 0 0 0, এটা হচ্ছে 1। তো এখানে লিখে দিবা যে একের পরিপূরক, একের পরিপূরক। ওকে, তারপর একের পরিপূরকের সাথে যদি আমরা এক যোগ করি, একের পরিপূরকের সাথে যদি এক যোগ করি, তখন আমরা কত পাইবো, 2 এর পরিপূরক পাবো। একের পরিপূরকের সাথে এক যোগ করলে আমরা কত পাবো, 2 এর পরিপূরক। তো 0 সাথে যদি 1 যোগ করি তখন হবে 1, তো বাকিটা হচ্ছে 1, তারপর হচ্ছে 0, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে তিনটা 0, তিনটা 0, তারপর হচ্ছে 1। এখন কত বিট হইলো, 1 2 3 4 5 6 7 8। এই যে এটা হচ্ছে চিহ্ন বিট, চিহ্ন বিট এখানে কত আছে, 1। তো 1 থাকা মানে আমরা বুঝি এটা একটা ঋণাত্মক সংখ্যা, অর্থাৎ এটা হচ্ছে -1117 এর মান। তো আমরা এখন এটার মান পেয়ে গেছি। তো আমরা যে ফরম্যাট রেডি করছিলাম, এই যে ফরম্যাট রেডি করছিলাম এখানে, এই যে ফরম্যাট যে রেডি করছি, এই যে 100 -117 এর মান কিন্তু আমরা এই যে এখানে ওইখানে পেয়ে গেছি, -117 মান পেয়ে গেছি। এখন আমার কত দরকার, 122 এর মান দরকার, 122 এর। তো 122 এর তো কি করব, শুধু প্রকৃত মানটা নিলেই হয়ে যাবে, 122 এর প্রকৃত মানটা নিলেই হয়ে যাবে। ওকে, তো এখন আমরা 122 সেম ভাবে লিখবো, কি লিখবো, যে 122-এর 8 বিট রেজিস্টার বাইনারি মান কি লিখবো, 122-এর এই যে এখানে লিখবো 10122 এর এর 8 বিট রেজিস্টারে, 8 বিট রেজিস্টারে, 8 বিট রেজিস্টারে, 8 বিট রেজিস্টারে, 8 বিট রেজিস্টারে বাইনারি মান, 8 বিট রেজিস্টারে বাইনারি, 8 বিট রেজিস্টারে বাইনারি মান। তো 8 বিট রেজিস্টারে বাইনারি মান 100 বা তো আবার যদি আমি ম্যাজিক স্কেল বসাই তো হবে যে 1 2 4 8 16 32, তারপর হচ্ছে 64, তারপর হচ্ছে 128 নেওয়ার দরকার নাই। এখন আমার কত কত কাজে লাগবে আমরা একটু দেখে নিই। তো অবশ্যই প্রথম 4টা লাগার কথা, আবার যোগ করি। তো প্রথমে আমি যোগ করি 64, 64 যোগ 34 যোগ 32 যোগ হচ্ছে 16, পাইলাম 112, অর্থাৎ 1 2 16 পর্যন্ত। তারপর হচ্ছে যোগ 8 দেই, যোগ 8 হচ্ছে, তারপর হচ্ছে যোগ 8, অর্থাৎ আমার কাজে লাগছে কোনটা, 8 পর্যন্ত। এই যে প্রথম কিন্তু 4টা লাগছে, প্রথম 4টা লাগছে, আর আমার দরকার কত, 22 হচ্ছে 2 দরকার। ওকে, তো আমার কোনটা কোনটা কাজে লাগছে, এটা লাগছে, এটা লাগছে, এটা লাগছে, এটা লাগছে, এটা লাগে নাই, আর লাগবে এইটা, আর এটা লাগে নাই। অর্থাৎ এটা কয় বিট হয়েছে, 1 2 3 4 5 6 7। তো আমি এখন আবার একটু যোগ করে মিলাই। এই যে আমার এখানে কত কত, প্রথমে আমি 1 দিছি, 64, 64 যোগ 32 যোগ 16 যোগ 8 যোগ 2, এই তো 122 হয়ে গেছে। অর্থাৎ আমি ঠিক লিখছি। তো আমরা এখন এটা বসাই দিব। কি বসাবো প্রথমে, এই যে 1 2 3 4, 4টা 1, যে 1 2 3 4, 4টা 1, তারপর 0, তারপর 1, তারপর আবার 0। আর 8 বিট রেজিস্টার করার জন্য আমরা কি করব, এখানে অতিরিক্ত একটা 0 দিয়ে দিব। ওকে, এখন আমরা তো আমাদের কাছে কিন্তু ইয়ার মান আছে, এই যে এই -70 মান আছে। তো এখানে আমরা কি লিখবো, যে -117, এটা তো বেস হচ্ছে 10, বেস হচ্ছে 10। তো এখন কি করে দিব, আমরা কি করে দিব, এই যে এটা হচ্ছে যোগ করে দিব। তো এখানে কি লিখবো আমরা, এই যে এখানে পাইছিলাম 1 0 0 1 0 0 0, তারপর হচ্ছে 1 0 1 1,
1 2 3 4 5 6 7 8 এগুলা সুন্দর করে নিচে নিচে লিখবা। তো নিচে নিচে লিখলে তোমার যোগ করতে সুবিধা হবে। তো 0 এর সাথে 1 যোগ করলে আমাদের কি হবে? 0 এর সাথে যদি আমরা 1 যোগ করি তো হবে 1। 0 এর সাথে যদি 1 এ যোগ করলে 1 0 লিখবো আমরা, 0 কেটে থাকবে 1। তো 0 এর সাথে যদি 0 যোগ করি 0, আর কেরি যে 1 ছিল এটা লিখবো। তারপর হচ্ছে 1 এ 1 এ যোগ করলে 1 0 লিখবো, 0 কেরি থাকবে 1। তারপর হচ্ছে এই 1 এ আর কেরি ছিল 1, 1 এ যোগ করলে 1 0 লিখবো, 1 কেরি থাকবে 1। তারপর হচ্ছে 1 আর কেরি ছিল 1, 1 এ 1 0 লিখবো, 0 কেরি থাকবে 1। তারপর হচ্ছে 1 আর হাতে ছিল 1, তো 1 এ 1 0 লিখবো, 0 কেরি থাকবে 1। তারপর হচ্ছে এখানে হচ্ছে কেরি 1, আর এখানে 1 এ 1 কত 1 0। তো আর কেরি থাকবে 1, কেরিটা লিখে নিলাম। তো এখন কয় বিট হয়েছে? 1 2 3 4 5 6 7 8 9, 9 বিট হয়ে গেছে। তো 9 বিট হলে আমরা কি করি যে এটা হচ্ছে কত ওভারফ্লো, এটা হচ্ছে কি ওভারফ্লো বা হচ্ছে ক্যারি বিট। এটা কি ক্যারি ক্যারি বিট, এটা হচ্ছে ক্যারি বিট, এটা হচ্ছে ক্যারি বিট। আর ক্যারি বিট কি করা হয় না? গণনা করা হয় না। ক্যারি বিট কি করা হয় না? গণনা করা হয় না। আর এটা হচ্ছে এই যে এই জিরো হচ্ছে চিহ্ন বিট। এটা কি চিহ্ন বিট। তো চিহ্ন বিট এখানে কি আছে? চিহ্ন বিট 0, 0 থাকা মানে এটা একটা পজিটিভ নাম্বার। আর 122 থেকে 170 বিয়োগ করলে অবশ্যই একটা পজিটিভ নাম্বার আসবে। এই যে 122 বিয়োগ 117, তো কত পজিটিভ আসছে? 5 আসছে। তো এখন আমরা এখানে লিখে দিব এই যে 5 বেস কত 10। ওকে, তো এখন আমরা যদি 5, তো আর এই যে এই শূন্যগুলো তো বামের শূন্যগুলো লেখা যায় না, তো এটা প্রকৃত মান হবে 110। তো 101, তো আমরা দেখি যে ম্যাজিক স্কেল 1 2 4 কত কত লাগছে? এই যে 4 লাগছে আর 1 লাগছে, তো 4 এর একে যোগ করলে কত? 5। অর্থাৎ আমাদের অঙ্ক ঠিক আছে। তো লিখে দিবা যে কেরিবিট বাদে ফলাফল হবে, কেরিবিট বাদে ফলাফল হবে, কেরিবিট এখানে লিখে দিবা সুন্দর করে যে কেরিবিট, কেরিবিট, কেরিবিট কেরিবিট বাদে ফলাফল হবে, ফলাফল হবে, ফলাফল কেরিবিট বাদে ফলাফল হবে, কেরিবিট বাদে ফলাফল হবে। কত দিবা? নিজে দিতে পারো যে 101 বেস 2, বা দিতে পারো হচ্ছে 5 বেস 10। এই তো ছিল ওভারঅল সমাধান। আশা করি তোমরা বিষয়টা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। প্রশ্ন 4, তো এখানে একটা চিত্র 1 এবং চিত্র 2 দেওয়া। তো এখানে বলছে চিত্র 1 এ কি বলছে? এক্স প্লাস ওয়াই জেড ইকুয়াল এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস জেড। এটা একটা আমরা জানি এটা একটা সূত্রতেও পড়ে, তো সূত্রের বিষয়টা পড়ে। তো এটা একটা বলছে, আর এখানে বুঝলাম যে এটাকে এখানে এখানে একটা কি দেওয়া, এই যে এটা কি করতেছে? ভিতরে প্রবেশ করতেছে। এই যে এদিক দিয়ে এসে এসে কি করতেছে? ভিতরে প্রবেশ করতেছে। আরেকটা আসে এদিক দিয়ে এসে এসে কি ভিতরে প্রবেশ করতেছে। আর এই দুইটা কি হইতেছে? বের হইতেছে। এই যে ভিতর থেকে বের হয়ে গেছে, এটা এগুলা কি ভিতর থেকে বের হয়ে গেছে। এই যে এটা কি হয়েছে? ভিতর থেকে বের হয়ে গেছে। তো দুইটা ঢুকতেছে, এদিকে একটা ঢুকতেছে, এদিকে একটা ঢুকতেছে, দুইটা ঢুকতেছে আর দুইটা কি হইতেছে? বের হইতেছে। তো হচ্ছে দুইটা ইনপুট দুইটা আউটপুট। এখানে কয়টা? দুইটা ইনপুট দুইটা আউটপুট। তো দুইটা ইনপুট দুইটা আউটপুট, তো এটা কি বোঝায়? আমি আশা করি তোমরা যারা পারো তারা ধরতে পেরেছো। তো এখন আমরা দেখি প্রশ্ন কি বলছে। তো প্রথম প্রশ্ন হচ্ছে কাউন্টার কি। প্রথম প্রশ্ন কি? কাউন্টার কি। তো কাউন্ট মানে গণনা। তো যে সার্কিট গণনার কাজ করে কাউন্টার। কাউন্টার এক প্রকার ডিজিটাল সার্কিট যা গণনা করতে পারে। এই তো কাউন্টার এক প্রকার ডিজিটাল সার্কিট যা গণনা করতে পারে। কাউন্টার হলো একটি সিকোয়েন্সিয়াল সার্কিট যাতে দেওয়া ইনপুট পালসের সংখ্যা পরিগণনা বা গুনতে পারে। কিসের সংখ্যা? যে পালসের সংখ্যা গণনা বা পরিগণনা করতে পারে। ওকে, তারপর হচ্ছে 2 নম্বর কি বলছে? ন্যান্ড গেট কে। ন্যান্ড গেট কে। ন্যান্ড গেট, এই যে ন্যান্ড গেট হচ্ছে এইটা। এই যে প্রথমে হচ্ছে গুণ করবে, তারপর কি করবে? নট করবে, অর্থাৎ এ বি নট। তো ন্যান্ড গেট কে নর গেট দ্বারা, নর গেট আবার কি জানি জানি আমরা এ প্লাস বি নট। তো কি বলছে এখানে? ন্যান্ড গেটকে নর গেট দ্বারা বাস্তবায়ন করে, অর্থাৎ আমরা শুধু কি ইউজ করতে পারবো? নর গেট ইউজ করতে পারবো। তো তো আমরা একটু দেখি কি লিখে নিই, এটা এখন আমরা বাস্তবায়ন করি। তো এই তো এখানে যে গেট দ্বারা এটা একটু লিখে নিবা। যে গেট দ্বারা সকল প্রকার গেট বাস্তবায়ন করা যায় তাকে সার্বজনীন গেট বলে। যে গেট দ্বারা সকল প্রকার গেট বাস্তবায়ন করা যায় তাকে সার্বজনীন গেট বলে। ন্যান্ড গেট ও নর গেট উভয় সার্বজনীন গেট। এখানে কিন্তু নর গেট এবং ন্যান্ড গেট দুইটাই কি সার্বজনীন গেট।
তাই NAND গেটকে NOR গেট দ্বারা বাস্তবায়ন সম্ভব। NAND গেটকে NOR গেট দ্বারা বাস্তবায়ন সম্ভব। তো আমরা জানি যে এই যে NOR এর ক্ষেত্রে কি হয়, NOR এর ক্ষেত্রে আমরা কি লিখি যে এই যে a+b নট, এই যে প্রথমে যোগ করছি তারপর কি করছি NOR করছি। তো আমরা কোন গেট দ্বারা বাস্তবায়ন করব, এই যে NAND গেটকে NOR গেট দ্বারা বাস্তবায়ন করব। ওকে, তো এখানে আমরা কি করব, সব NAND গেট ইউজ করব, সব কোন গেট ইউজ করব, NAND গেট ইউজ করব। তো NAND গেটের কাজ কি, NAND গেট যদি আমরা বাস্তবায়ন করতে চাই তো এখানে তো যুগ রাখা যাবে না, কি করতে হবে, যুগ কি করতে হবে, তুলতে হবে। তো যুগ আমরা কি করব, ডিমর্গান ভাঙবো। ডিমর্গান ভাঙলে এই যে যুগ থাকলে কি হয়ে যায়, গুণ হয়ে যায়, এটা হবে এবার ইন্টু বিবার, কিন্তু এটা কিন্তু প্রপার হয় নাই। তো এটাকে সাজিয়ে লিখতে পারি আমরা এইভাবে, এই যে এবার এবার বিবার, তার উপর আমরা কি দিতে পারি, দুইটা ডবল বার দিতে পারি, কারণ দুইটা ডবল বার দিলে কোনো চেঞ্জ হয় না, তার মান চেঞ্জ হয় না। তো এখন আমরা এই যে পেয়ে গেলাম। তো এখন আমরা বাস্তবায়ন করবো। এখানে চলক কয়টা, চলক হচ্ছে দুইটা, চলক কয়টা, চলক হচ্ছে দুইটা, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। তো এই এই যে একটা এ পাইলাম আর একটা পাইলাম বি, তারপর এখানে এ বারও আছে বি বারও আছে। তো এবার থেকে একটা কোন গেট ইউজ করবো আমরা, অবশ্যই এন গেট ইউজ করব। তো এই যে সরি এন গেট ইউজ করব। এই যে এটা হচ্ছে এখানে একটা নট, এটা হচ্ছে এবার, তারপর সেম ভাবে একইভাবে কি করব, এই যে এখানে হচ্ছে এটা হচ্ছে বিবার, এটা কি বিবার। তো এবার বিবার পেয়ে গেলাম। তারপর এটা আবার কি আছে, এটা আবার কোন অবস্থা আছে, গুণ অবস্থায় আছে। এই যে আসলো। তো এটা কি হইলো, যে এটা হয়েছে এরকম যে এবার ইন্টু বি বার তারপর হোল বার একটা হইলো, কিন্তু এখানে তো আমার আরেকটা বার রয়ে গেছে। তো একই জিনিস আবার আমরা কি করব, পাস করবো এদিক দিয়ে, পাস করলে এই যে আবার কি করব, নোট করব। তো এটা হবে এখন এরকম, ফাইনাল আউটপুট হবে যে এই যে এবার ইন্টু বি বার, এতটুক হচ্ছে। তো এই যে এতটুক, আর এখন এই যে এখানে একটা নেম দিছি, তার জন্য একটা বার দিব। এই তো হয়ে গেছে, আমার আউটপুট হয়ে গেছে। তো আমরা কি করলাম, যে নেন গেটকে এই যে নেন গেটকে কি দ্বারা বাস্তবায়ন করলাম, নর গেট দ্বারা বাস্তবায়ন করলাম। তো নর গেটের আউটপুটটাকে আমরা কি করে নিছি, প্রথমে নেন্ডে নিয়ে নিছি, তারপর এটা দ্বারা বাস্তবায়ন করে দেখাইলাম। তো 3 নম্বরে কি বলছে, 3 নম্বর, এই যে 3 নম্বরে বলছি যে উদ্দীপকের চিত্র 1-এর সমীকরণকে সত্যক সারণীর সাহায্যে প্রমাণ করো। সত্যক সারণীর সাহায্যে কি করতে বলছে, প্রমাণ করতে বলছে। উদ্দীপকের চিত্র 1, এই যে চিত্র 1, অর্থাৎ এই যে সত্যক সারণীর এই দিকের আউটপুট যত হবে, এই যে এই সম্পূর্ণ আউটপুট কত হবে সেম হতে হবে। তো এখানে মূল চলক কয়টা আছে, এখানে এক্স ওয়াই জেড, তিনটা চলক আছে, আমার তিনটা চলক আছে। তো তিনটা চলক থাকলে সূত্র হচ্ছে 2n, অর্থাৎ 2 কিউব, অর্থাৎ আমার গড় হবে 8টা। গড় হবে কয়টা, নিচের দিকে হবে 8টা, আর এদিকে তো কয়টা হবে, আমরা এই যে দেখি এখন একটু সাজাই লিখবো। প্রথমে তো এক্স ওয়াই জেড তিনটা চলক, তারপর হচ্ছে কি আছে, এক্স ওয়াই জেড আছে, তারপর হচ্ছে এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস জেড, তারপর এক্স, এগুলো আছে কি। তো আমরা এখন প্রথমে কি করব, এই যেটাকে একটু সাজিয়ে লিখি। এই যে প্রথমে লিখবো কি, যে এই যে এগুলো একটু লিখে দিবা, অবশ্যই এগুলো একটু লিখে দিবা। ওকে, এগুলা একটু লিখে দিবা কষ্ট করে। যে উদ্দীপকের চিত্র 1-এর সমীকরণকে সত্যক সারণীর সাহায্যে প্রমাণ করা হলো। তো এটা কি, এই যে এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই। তো আমার চলো কয়টা, তিনটা, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই, একটা হচ্ছে জেড। তারপর কি আছে, যে ওয়াই জেড কি আছে, ওই যে আমার আছে ওয়াই জেড আছে। তারপর হচ্ছে যে এই, তারপর হচ্ছে এক্স প্লাস ওয়াই আছে, তারপর এক্স প্লাস জেড আছে, এক্স প্লাস জেড আছে। তারপর কি আছে, এক্স এক্স প্লাস ওয়াই, এই দুইটা আবার কি আছে, গুণ অবস্থায় আছে। এই দুইটা আবার কোন অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। ওকে, এই দুইটা আবার কোন অবস্থায়, ওকে, গুণ অবস্থায় আছে। তো যে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস জেড, এক্স প্লাস জেড, এইটা তো সম্পূর্ণ লিখলাম, কিন্তু এটা বাকি রয়েছে সম্পূর্ণ এক্স প্লাস ওয়াই জেড। এখন আমি এখানে লিখে দিই এক্স প্লাস ওয়াই জেড। এটা আগে লিখলে হবে, পরে লিখলে হবে, আমি এখানে আগে লিখতে ভুলে গেছি, আমি পরে দিচ্ছি, সমস্যা নাই, এগুলো কোনো সমস্যা নাই, মেজর প্রবলেম না। তো আমার এক্স ওয়াই জেড, সর্বশেষ চলক কত, সর্বশেষ চলক হচ্ছে জেড। তো এখান থেকে আমরা কিভাবে লিখবো, যে সর্বশেষ চলকে যাব, গিয়ে লিখবো যে একটা জিরো,
এই যে একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, আটটা ফিল আপ করবো, 1 2 3 4 5 6 7 8। তারপর হচ্ছে দুইটা জিরো, যে দুইটা জিরো দুইটা ওয়ান, তারপর হচ্ছে দুইটা জিরো দুইটা ওয়ান, দুইটা জিরো দুইটা উম, 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 দুইটা জিরো, তারপর হচ্ছে দুইটা ওয়ান। আটটা কিভাবে হয়েছে আশা করি বুঝতে পারছো। এই যে টু 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 কিউব, এখানে কিউব বলতে আমার চলক হচ্ছে তিনটা, তো টু টু রে কিউব করলে কত, 8 হয়। ওকে, তো তারপর হচ্ছে চারটা জিরো, চারটা জিরো, একটা দুইটা তিনটা, চারটা জিরো চারটা ওয়ান। এটা কিভাবে হয়েছে, এই যে প্রথমে হচ্ছে এই যে ম্যাজিক স্কেল, ম্যাজিক্যাল স্কেলে প্রথম আমরা কি লিখি, ওয়ান, তারপর হচ্ছে টু, একের দ্বিগুণ দুই, দুইয়ের দ্বিগুণ কত, 4। তো প্রথমে ছিল কি একটা জিরো একটা ওয়ান, তারপর দুইটা জিরো দুইটা ওয়ান, তারপর চারটা জিরো চারটা ওয়ান। এখন কি কি করবো, ওয়াই এর সাথে জেড গুণ করে দিব, ওয়াই আর জেড। এই যে ওয়াই আর জেড কি করে দিব, গুণ করে দিব। তো জিরোর সাথে জিরো গুণ করলে জিরো, জিরোর সাথে ওয়ান গুণ করলে জিরো, জিরোর সাথে ওয়ান গুণ করলে জিরো, ওয়ানে ওয়ানে গুণ করলে ওয়ান, জিরো জিরো জিরো, তারপর হচ্ছে জিরো, তারপর এক্স প্লাস ওয়াই অর্থাৎ এখন হচ্ছে এই যে এক্স আর ওয়াই, তো জিরোর সাথে জিরো যদি যোগ করি হবে জিরো, তারপর হচ্ছে জিরো, তারপর হচ্ছে ওয়ান, 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 তারপর হচ্ছে ওয়ান। এক্স প্লাস ওয়াই, এটা খুব সুন্দর হয়েছে। তারপর হচ্ছে এক্স প্লাস জেড, এখন আমার হচ্ছে এই যে এক্স প্লাস জেড, এক্স প্লাস জেড। তো জিরোর সাথে জিরো যোগ করলে কত হবে, জিরো, জিরোর সাথে যদি ওয়ান যোগ করি তখন হবে ওয়ান, তারপর জিরোর সাথে যদি আমি জিরো যোগ করি হবে জিরো, জিরোর সাথে যদি আমি যে ওয়ান যোগ করি হবে ওয়ান, তারপর ওয়ানের সাথে যদি জিরো যোগ করি হবে ওয়ান, তারপর ওয়ানের সাথে ওয়ান যোগ করলে হবে ওয়ান, তারপর ওয়ানের সাথে জিরো যোগ করলে হবে ওয়ান, তারপর ওয়ানের সাথে জিরো যোগ করলে হবে আবার ওয়ান। এখন কি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস জেড, এই যে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস জেড, এটা করবো আমি এখন। ওকে, তো জিরোর সাথে জিরো যদি আমি গুণ করি, এটা কিন্তু গুণ অবস্থায়, তো জিরো, এটাও জিরো, এটাও জিরো, এটা ওয়ান 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 ওয়ান। তারপর হচ্ছে এখন এই যে এই সাইডে, এইখানে যা হয়েছে এই সাইড সমান সমান আমার এই সাইড হতে হবে এক্স প্লাস ওয়াই জেড। এই যে এক্স কোথায়, আমার ওয়াই জেড আছে, কিন্তু এখানে ওয়াই জেড আছে, এখন আমার এক্স, এই যে আমি এখন এইটা একটু লাল লাল দিয়ে ইউজ করি, এক্স। এই যে আমার এই যে এক্স আছে, ওকে, এক্স আর কত যোগ করবো আমি, এই যে এক্স প্লাস ওয়াই জেড, এক্স প্লাস ওয়াই জেড, এক্স প্লাস ওয়াই জেড যোগ করবো। তো যোগ, তো আমি যদি এই যে জিরোর সাথে যদি জিরো যোগ করি আমার জিরো, জিরোর সাথে যদি আবার জিরো যোগ করি হবে জিরো, তারপর যদি জিরোর সাথে যদি আমি জিরো যোগ করি হবে জিরো, তারপর জিরোর সাথে যদি আমি ওয়ান যোগ করি হবে ওয়ান, তারপর হচ্ছে এই যে জিরো ওয়ানের সাথে যদি আমি এই যে জিরো যোগ করি হবে আমার ওয়ান, তারপর ওয়ানের সাথে যদি আমি জিরো যোগ করি হবে ওয়ান, আবার ওয়ানের সাথে যদি আমি জিরো যোগ করি হবে ওয়ান, আবার ওয়ানের সাথে যদি আমি জিরো যোগ করি হবে ওয়ান। এই যে দেখো, এই যে এই লাইনে কি হয়েছে, এই যে জিরো, এখানে এই যে এই এই দুইটা লাইন কিন্তু সেম হয়েছে, একই হয়েছে। ওকে, একই হয়েছে। ওকে, এই দুইটা লাইন কিন্তু একই হয়েছে, যে এখানেও জিরো এখানেও জিরো, এখানে জিরো এখানেও জিরো, এখানে জিরো এখানে জিরো, এখানে ওয়ান এখানে ওয়ান এখানে ওয়ান এখানে ওয়ান। তো কি আমরা প্রমাণ করতে পারলাম। ওকে, তো এখানে আমরা এটার আনসার সুন্দরভাবে করতে পারলাম। সো এই তো গেল 3 নম্বর। এখন আমরা কত নম্বর দেখবো, এখন আমরা দেখবো 4 নম্বর। 4 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, 4 নম্বর প্রশ্নটা অনেকে অনেকভাবে দেয়, তবে আমি তোমাদেরকে সব থেকে সহজভাবে বোঝানোর চেষ্টা করব। এটা দিলে তুমি শিওর 100% মার্ক পাবা, কোনো কাটাকাটি নাই। ওকে, তো চলো দেখি প্রথমে কি বলছে। উদ্দীপকের চিত্র 2 এর ইনপুট সংখ্যা বৃদ্ধি করলে, 2 এর ইনপুট সংখ্যা বৃদ্ধি করলে যে সার্কিট পাওয়া যাবে তাকে চিত্র 2 এর সার্কিট দ্বারা তৈরি করা সম্ভব। উদ্দীপকের চিত্র 1 এর ইনপুট সংখ্যা, অর্থাৎ একটি ইনপুট সংখ্যা, কয়টা ইনপুট সংখ্যা, একটি ইনপুট সংখ্যা যদি আমরা বৃদ্ধি করি তাহলে হয়ে যাবে একটি, এখন ছিল ইনপুট সংখ্যা, এখন ছিল ইনপুট সংখ্যা দুইটা, এই যে দুইটা ইন করছে দুইটা আউট হয়েছে, তো এখন হয়ে যাবে তিনটা ইনপুট। তো তিনটা ইনপুট এবং আউটপুট যদি দুইটা হয়, এটা কিন্তু প্রথম অবস্থায় ছিল হাফ এডার, দুইটা ইনপুট, তো দুইটা ইনপুট দুইটা আউটপুট, এটা কি হাফ এডার। তো তিনটা ইনপুট দুইটা যদি আউটপুট হয় এটা হচ্ছে ফুল এডার। তারপর কি বলছে যে ফুল এডার হয়ে যাবে। উদ্দীপকের চিত্র 2 এর ইনপুট সংখ্যা একটি বৃদ্ধি করলে যে সার্কিট পাওয়া যাবে তাকে চিত্র 2 এর সার্কিট দ্বারা তৈরি করা সম্ভব, অর্থাৎ হাফ এডার দ্বারা ফুল এডার বাস্তবায়ন সম্ভব কিনা
এটা বলা হয়েছে। তো অবশ্যই সম্ভব, কারণ প্রথমে ছিল হাফ এডার, যদি আমরা একটা বাড়াই তাহলে ফুল এডার। তো তারপর আবার কি বলছে যে চিত্র 2 দ্বারা, তো চিত্র 2 তো হাফ এডার ছিল, তো বাস্তবায়ন করতে বলছে ফুল এডার। ওকে, তো এখন আমরা এটার উত্তরে চলে যাই। এই যে উদ্দীপকের চিত্র 2 একটি হাফ এডার। ওকে, চিত্র 2 একটি হাফ এডার যার ইনপুট সংখ্যা 2টি এবং আউটপুট সংখ্যাও কি 2টি। ইনপুট সংখ্যা একটি বৃদ্ধি করলে তা ফুল এডার হবে। সুতরাং প্রশ্ন মতে ফুল এডারকে হাফ এডার দ্বারা বাস্তবায়ন করতে হবে। নিম্নে তা দেখানো হলো। এই যে ফুল এডারের শর্ত, ফুল হাফ এডার দিয়ে ফুল এডার বাস্তবায়ন করার শর্ত হচ্ছে এইটা। ফুল এডার তৈরি করার জন্য 2টি হাফ এডার, কয়টা হাফ এডার? 2টি হাফ এডার ও একটি ওর গেট লাগবে। এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট অ্যাজ ওয়েল এজ সিকিউর জন্য, এই লাইনটা মনে রাখবা। ফুল এডার তৈরি করার জন্য এই যে হাফে হাফে কত হবে? এই যে হাফ আর এই যে প্লাস হচ্ছে হাফ, তো হাফে হাফে কত হবে? ফুল হবে, এটাই স্বাভাবিক। ওকে, হাফে হাফে কত হবে? ফুল হবে। তো এক্সট্রা অতিরিক্ত কি লাগবে? একটা যুগ লাগবে আর কি, এই যে যুগ লাগবে। ওকে, এই কথাই বলা হয়েছে যে ফুল এডার তৈরি করার জন্য 2টি হাফ এডার ও একটি ওর গেট লাগবে। ওকে, হাফে হাফে কত? ফুল। তো হাফে হাফে ফুল, এই যে তারপর কি লাগবে? 2টা হাফ এডার লাগবে এবং একটা ওর গেট লাগবে। তো প্রথমে আমরা একটু লিখে নিব। এটা অবশ্যই মুখস্থ রাখবা, এটা অবশ্যই মুখস্থ রাখবা যে হাফ এডার থেকে বা হাফ এডার দিয়ে ফুল এডার বাস্তবায়নের ক্ষেত্রে এই লাইনগুলা মুখস্থ রাখবে, একদম মুখস্থ রাখবা, কোনো চালাকি করবা না। আমরা জানি আমরা জানি দিবা যে এই যে হাফ এডারের ক্ষেত্রে হাফ 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 এডার বাংলাতে লিখতে পারো, সমস্যা নাই। এর হাফ এডারের ক্ষেত্রে, হাফ এডারের ক্ষেত্রে এই যে এস এস কি বলছি? মুখস্থ রাখবা। হাফ এডারের ক্ষেত্রে কি মুখস্থ রাখবা? এস সমান সমান কি? এ এক্সর এ এক্সর এ এক্সর বি। আর সি সমান সমান হচ্ছে, হাফ এডারের ক্ষেত্রে সি সমান সমান হচ্ছে এ বি। এই যে এটা হচ্ছে হাফ এডার। এই হাফ এডার কয়টা হবে? 2টা। আর ফুল এডারের ক্ষেত্রে এই যে এখন লাগবে, এদিকে লাগবা যে ফুল এডারের ক্ষেত্রে, এডার ফুল এডারের ক্ষেত্রে আমরা জানি যে ফুল এডারের ক্ষেত্রে এস সমান সমান কি? এই যে এস সমান সমান এ এক্সর, এই যে এ এক্সর বি এক্সর হচ্ছে সিআই, সি ইন ক্যারি আর কি। তারপর সি ও হচ্ছে, এটা হচ্ছে যে এই যে সি ইনপুট আই, তারপর হচ্ছে যে উম, 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 এটা মুখস্থ রাখবা। এটা আমিও মুখস্থ করছি, তোমরা কি রাখবা? মুখস্থ রাখবা। তারপর হচ্ছে যে এ এক্সর এ এক্সর বি, তারপর হচ্ছে যুগ দিবা কি? যুগ হচ্ছে এই যে এ বি। তো এখন কি করবো আমরা? হাফ এডার দ্বারা কি করব? ফুল এডার বাস্তবায়ন করব। কয়টা লাগবে? 2টা হাফ এডার এবং একটা ফুল এডার, 2টা হাফ এডার এবং একটা ফুল, 2টা হাফ এডার এবং একটা ওয়ারগেট, 2টা হাফ এডার এবং একটা ওয়ারগেট লাগবে। তো আমরা একটু নিচে যাই। ওকে, তো আমার কি কি প্রয়োজন? প্রথমে হচ্ছে আমার এই ইনপুট সংখ্যা কত আমার? ওকে, ইনপুট সংখ্যা হচ্ছে আমার, এই যে আমি যদি লম্বালম্বি আঁকবো নাকি? ওকে, লম্বালম্বি আঁকি, সমস্যা নাই। তো প্রথমে আমি কি আঁকবো? সাপোজ এই যে একটা অঙ্কন করলাম, একটু বেশি বড় নিয়ে নিছি, একটু ছোট নেই। সাপোজ এই যে একটা নিলাম, তারপর হচ্ছে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। ওকে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তো প্রথমে আমার কি আছে? হাফ এর ক্ষেত্রে এ এক্সর বি। তো এ এক্সর বি, এ এক্সর এক্সর, তো এক্সর গেটের সিম্বল আশা করি তোমরা জানো, এই যে এভাবে দিবা। তারপর হচ্ছে ওকে, এটা হচ্ছে কি? এ এক্সর বি। ওকে, এটা কি? এটা হচ্ছে এ এক্সর অফ এ এক্সর অফ বি। তারপর কি আবার যে এই যে এখানে কি গেল? এ এক্সর বি গেল। তারপর হচ্ছে এ বি। তারপর হচ্ছে এই যে এ থেকে একটা দিবা, এ থেকে একটা দিবা। ওকে, তারপর হচ্ছে বি থেকে একটা দিবা। তারপর হচ্ছে কি? এটা কি? গুণ এ বি। এটা হচ্ছে কি? এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ বি। আর এটা কার মান? সি এর মান। এটা কার মান? সি এর মান। এখন আমার, আমি যদি ইয়াটা রাখি এখানে, এস গেল, যে হাফ এটার কিন্তু হয়ে গেছে। এখন আমার এখানে কি আছে? যে সি আই আছে। ওকে, এখানে কি আছে আমার? এই যে সি আই আছে। সি আই এর জন্য আমি কি করি? উপরে আরেকটা নেই, উপরে আরেকটা নেই। ওকে, এখানে আমি নেই যে
এইখান থেকে নেই যে ওকে, এটা নিলাম কি, এটা হচ্ছে একটা সি ইনপুট, ক্যারি ইনপুটের জন্য আমি এইটা নিলাম। এখন আবার কি করব, এ এক্সর বি এক্সর, এই যে এ এক্সর বি এক্সর সিআই। ওকে, তো এ এক্সর বি তো আমার আছে, এ এক্সর এই যে এতটুকু তো আমার আছে, এ এক্সর বি এক্সর সিআই। তো এখানে আবার কি করব, আমি এই দুইটা কি করে দিব, এই দুইটাকে একটু একটু কাছাকাছি নেই, এই দুইটাকে কি করে দিব, এই যে এক্সর করে দিব, এই দুইটাকে কি করে দিব, এই যে এক্সর করে দিলাম। এটা হচ্ছে এখন আমার কি হয়েছে যে এ এক্সর বি এক্সর হচ্ছে সিআই, অর্থাৎ আমার এস কিন্তু আমি পেয়ে গেছি। ওকে, এতটুকু কিন্তু পেয়ে গেছি। তারপর আবার কি আছে যে যে এ এক্সর বি, তো এ এক্সর বি আবার কি, এইটা এ এক্সর বি, এ এক্সর বি হচ্ছে, এ এক্সর বি হচ্ছে এই যে এটা হচ্ছে এ এক্সর বি, এটা হচ্ছে এ এক্সর বি। তো এ এক্সর বির সাথে সি কোন অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, সি আবার এই যে এইটা হচ্ছে, এইটা হচ্ছে সি, এটা কোন অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, এই যে গুণ করলাম। তো আমি এখানে কি পাইলাম, এখানে পাইছি যে এই যে সি আই এ এক্সর বি, এ এক্সর বি পাইলাম, সিআই এ এক্সর বি পাইলাম। ওকে, এখন সর্বশেষ কি আছে, যে প্লাস এ বি, যে আমার কিন্তু এখানে সি সমান সমান এ বি আমি পাইছিলাম, এই যে এ বি। এখন এটা কি করে দিব, এখন এটা কি করে দিব, প্লাস করে দিব, কার সাথে, এই যে এটার সাথে, এই যে এখানে প্লাস ছিল, তো প্লাস, প্লাস অর্থাৎ কি অর গেট, প্লাস অর্থাৎ কি অর গেট, অর গেট কিভাবে কাজ করে, এই যে এইভাবে, এই যে হয়ে গেল অর গেট। তো আমার এখানে এটার আউটপুট কি হইলো, যে এই যে সি জিরো সমান সমান হচ্ছে এই যে সি আই এ এক্সর বি, তারপর হচ্ছে প্লাস এ বি, আর এটা তো আমার হয়ে গেল। তো এই তো ছিল যে হাফ হেডার দ্বারা ফুল হেডার বাস্তবায়ন। তুমি আর কোনো আনসার দেখো না দেখো, এটা হচ্ছে দুনিয়ার দুনিয়ার সব থেকে সহজ আমার কাছে যেটা মনে হয়। তো তুমি এটা অবশ্যই অবশ্যই ফলো করতে পারো। তোমরা এই যে হাফ হেডারের এই যে এসটা, এস আর সি মুখস্থ করে নিবা, আবার ফুল হেডারের কি এই যে এগুলা মুখস্থ করে নিবা, তাহলে তোমার জন্য এগুলা করতে অনেক অনেক ইজি হবে। তো এটা ছিল সম্পূর্ণ সমাধান সৃজনশীল। কত নম্বর ছিল এটা, 5 মনে হয়, ডিজিটাল ডিভাইসের 5 নং, 4 নং সৃজনশীল দিনাজপুর বোর্ডে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই কি করবা, লাইক কমেন্ট শেয়ার করবা এবং বন্ধুদের সাথে শেয়ার করবা। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভালো থাকো, সুস্থ থাকো এবং স্কিল হাট বাংলাদেশের সাথেই থাকো। এখানে চাইলে তুমি আরেকটা জিনিস দেখাইতে পারো এইভাবে, এই যে আমরা এই লিখে দিতে পারি, এই যে এখানে একটা, এই যে দেখো অনেক বই এরকম ফুটা দিয়ে, এই যে আমি একটু মার্ক করে দেখাই যে এখানে কিন্তু একটা, এই যে এটা এটা হচ্ছে একটা হাফ হেডার, এটা এটা একটা কি হাফ হেডার, আর এটা হচ্ছে আর একটা কি, এই যে এতটুকু হচ্ছে আর একটা কি হাফ হেডার, এতটুকু কি আর একটা হাফ হেডার, হাফ হেডার। তো এখানে একটা হাফ হেডার, এখানে একটা হাফ হেডার, আর এই যে একটা অর্গেট। তো কয়টা হলো, এই যে একটা হাফ হেডার বলছিলাম, দুইটা হাফ হেডার লাগবে, একটা অতিরিক্ত অর্গেট লাগবে। এই তো হয়ে গেল আমাদের কি ফুল হেডার। এখানে একটা হাফ হেডার, এই যে এই সম্পূর্ণ মিলে একটা হাফ হেডার, তারপর এই সম্পূর্ণ মিলে একটা হাফ হেডার, আর এই যে অতিরিক্ত একটা ওয়ার্ড। তো একটা হাফ হেডার আর একটা হাফ হেডার, দুইটা হাফ হেডার আর একটা ওয়ার্ড। তো এই তো ছিল সম্পূর্ণ সমাধান। প্রশ্ন 5, তো এখানে চিত্র 1 আর চিত্র 2 উদ্দীপকে দুইটা চিত্র দেওয়া আছে। তো প্রথম চিত্রে আমরা দেখতে পাইতেছি যে কি সিরিয়াল নং, এসএল নং, সাবজেক্ট নেম, এসএল নং কি দেওয়া 1 2 3, সাবজেক্ট নেম কি দেওয়া বাংলা, ইংলিশ, আইসিটি, আর এদিকে দেওয়া একটা সাবজেক্ট লিস্ট বাংলা, ইংলিশ, আইসিটি। তো প্রথম আমরা যদি প্রশ্ন দিয়ে কি বলছে, সার্চ ইঞ্জিন কি, তো সার্চ ইঞ্জিন কি এইতে হচ্ছে, সার্চ ইঞ্জিন হচ্ছে এমন এক ধরনের টুল, সার্চ ইঞ্জিন কি একটা টুল, ওকে, যার সাহায্যে ইন্টারনেটের অজস্র ওয়েব সার্ভার থেকে সহজেই যে কোনো তথ্য খুঁজে বের করা যায়। তো সার্চ ইঞ্জিন হচ্ছে একটা টুলস, যার মাধ্যমে আমরা কি করি, ওয়েব সার্ভার বা ওয়েবসাইট থেকে তথ্য খুঁজে বের করি। বহুলভাবে ব্যবহৃত সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল, সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিনের নাম কি গুগল, ইয়াহু, বিং, এমএসএন, পিপিলিকা। এই পিপিলিকা হচ্ছে বাংলাদেশের একটা সার্চ ইঞ্জিন এবং বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিন হচ্ছে এই পিপিলিকা। 2 নম্বর প্রশ্ন কি বলছে, http www.xyz.com.bd এর বিভিন্ন অংশ ব্যাখ্যা করো। তো আমরা জানি যে একটা ডোমেইন নেমের অনেকগুলো অংশ থাকে, এই অংশগুলো এখানে বলছে
কোনটার কি কাজ, এটার কি কাজ, এটার কি কাজ, এটার কি কাজ, সবগুলো অংশ কি করছে, ব্যাখ্যা করতে বলছে। তো তোমরা এগুলা সুন্দর করে ব্যাখ্যা করে দিবা। এই যে একটি কোম্পানির ইউআরএল, এটা কি একটি কোম্পানির ইউআরএল, নিচে ইউআরএলটি ব্যাখ্যা করা হলো। তো প্রথমটা কি, এই যে প্রোটোকল, প্রোটোকল মানে কি একটা নিয়ম কানুন, নিয়ম কানুন, এখানে এস, এস মানে সিকিউরিটি, ওকে। এই যে আরেকটা হচ্ছে এইচটিটিপি, এইচটিটিপি, যেটার মধ্যে পি, এটার মধ্যে কিন্তু এস নাই, যদি এইচটিটিপিএস থাকে, এই এস দ্বারা সিকিউরিটি বোঝায়, ওকে। এস দ্বারা কি বোঝায়, সিকিউরিটি বোঝায়। তো এখানে এইচটিটিপিএস দ্বারা বোঝানো হচ্ছে ওয়েব প্রোটোকল। তারপর www.xyz.com, এটা হবে xyz.com হচ্ছে ওয়েব অ্যাড্রেসটির ডোমেন নেম, এটা কি ডোমেন নেম, যেখানে .com দ্বারা এটি কোম্পানির ওয়েবসাইটকে নির্দেশ করে, অর্থাৎ এটা কোন ধরনের ওয়েবসাইটটা তা নির্দেশ করে। এটা হচ্ছে একটি .com থাকলে এটা বোঝায় একটি বাণিজ্যিক ওয়েবসাইট, এটা কোন ধরনের ওয়েবসাইট, যে বাণিজ্যিক ওয়েবসাইট। তারপর .bd দ্বারা কান্ট্রি ডোমেন বোঝায়, যে সর্বশেষ কি .bd, এটা হচ্ছে কান্ট্রি নেম। তো প্রথম অংশ হচ্ছে প্রোটোকল, তারপর হচ্ছে ডোমেন নেম, ডোমেন নেমের বিভিন্ন অংশ আছে, তারপর হচ্ছে .bd দ্বারা কি বোঝায়, কান্ট্রি নেম বোঝায়। এগুলা ব্যাখ্যা করে করতে বলছে। তারপর বলছে কি 3 নম্বর প্রশ্ন কি বলছে, চিত্র 1 কে ওয়েব পেজে প্রদর্শনের জন্য HTML কোড লেখো। তো HTML কোডগুলো আমরা প্রথমে কি দেখব, প্র্যাকটিক্যাল দেখব, তারপর আমরা কি করব, এখানে লিখব। তো এই যে চিত্র 1, প্রথমে সিরিয়াল নাম্বার দেওয়া, তারপর কি দেওয়া আছে, এগুলো আমরা এখন করব। তো তার জন্য প্রথমে আমি কোথায় যাব, একটি ব্রাউজার ওপেন করব, ব্রাউজার ওপেন করি। আমি এই যে ফায়ারফক্স ওপেন করতেছি। তো ব্রাউজারে যাব, ব্রাউজারে গিয়ে লিখব কি, ব্রাউজারে গিয়ে লিখব যে HTML অনলাইন এডিটর, এডিটর, HTML অনলাইন এডিটর লিখলে প্রথমে programmings.com আমরা করব। এই যে এখানে programmings.com। তো এগুলো আমার বেসিক সিনট্যাক্স, এগুলা তো আমার দরকার নাই। আমি কি করব, এই যে বডির ভিতরে আমার অংশ, তোমরা তো এই দেখাই দেই, তোমরা কিন্তু এখান থেকে শুরু করবে, ওকে। এই যে এগুলা দরকার নাই, ডক টাইপও দরকার নাই, এই যে ল্যাঙ্গুয়েজ ইংলিশ, এগুলা তোমার দরকার নাই, তোমার হেডিংও দরকার নাই। ওকে, তোমার ওকে হেডিংটা থাক, হেডিং এর ভিতরে একটা টাইটেল থাক, কি এটা, দিনাজপুর বোর্ড, এখানে একটা টাইটেল দিয়ে দিই, এটা হচ্ছে দিনাজপুর, দিনাজপুর বোর্ড HTML, ওকে। তো এখন আমরা কি করব, এই যে আমরা তো সবকিছু কোথায় লিখবো, বডিতে লিখবো। তো বডিতে লিখবো, তো আমরা যদি কি আবার যদি চিত্রটা দেখি একটু, এই যে প্রথম হচ্ছে এসএল নং, এটা কিন্তু একটা টেবিল, এটা কি একটা টেবিল আকারে আছে। আর এটা হচ্ছে এসএল নং গুলো একটু বোল্ড আছে, তার মানে এগুলা কোন আকারে আছে, হেডিং এ আছে, টেবিল হেডিং এ আছে। তো আমরা এই যে এটা এই আউটপুটটা আনবো আমরা, ওকে। এখন আমরা কোড লেখা শুরু করি, তারপর আমি ব্যাখ্যা করবো আবার। তো টেবিল লেখার জন্য প্রথম আমাদেরকে কি নিতে হবে, টেবিল নামের একটা ট্যাগ নিতে হবে, TABLE, টেবিল নামের ট্যাগ নিলাম। তারপর এই যে টেবিলটা ক্লোজ করে দিব, ওকে, টেবিল ক্লোজ করে দিছি। তারপর হচ্ছে এই যে টেবিল আমি পরবর্তীতে তো প্রথমে আমি কি দিব, যে টেবিলের ভিতরে আমি কি দিব, টিআর দিব, এই যে টিআর। তারপর সাথে সাথে আমি টিআরটা ক্লোজ করে দেই। তারপর ক্লোজ না করলে কি হয়, ভুলে যেতে পারি, তাই আমি সাথে সাথে ক্লোজ করে দিতেছি, তোমরা পরবর্তীতে ক্লোজ করবে। তারপর হচ্ছে এই যে টিএইচ, তারপর টিএইচ কি ছিল, এসএল নং, ওকে। তারপর হচ্ছে টিএইচ ক্লোজ, তারপর হচ্ছে আরেকটা টিএইচ, এই টিএইচ এর ভিতর কি ছিল, সাবজেক্ট নেম, সাবজেক্ট নেম, তারপর হচ্ছে ক্লোজিং টিএইচ। এই তো আমার কিন্তু এখন এই যে কোন জায়গায় একটা এক্সট্রা কি চলে আসছে, এক্সট্রা একটা কি চলে আসছে, এসএল নং কই, এই যে এখানে একটা ইয়া চলে আসছে অতিরিক্ত, তো এটা একটু কেটে দেই, .sl নং। এই যেগুলো কিন্তু হেডিং আকারে আসছে। তো আমার কিন্তু টেবিলের ভাইব আসে নাই, টেবিলের ভাইব আসে নাই। টেবিলের ভাইব আসতে হলে এই যে আমি আরেকটা নেই, নতুন টিআর, তারপর হচ্ছে আবার টিআর ক্লোজ করলাম। তো এখন কি দিব, টিডি, এখন কি টিডি
তারপর ক্লোজিং টিডি, তারপর হচ্ছে টিডি, তারপর হচ্ছে এই যে ক্লোজিং, আমি সাথে সাথে ক্লোজিং করে নিতেছি কারণ আমি ভুলে যেতে পারি এর জন্য। তো প্রথমটা কি ছিল, ওই যে ওয়ান ডট। তারপর কি ছিল সাবজেক্ট, প্রথম সাবজেক্ট কি ছিল, বাংলা, BANGL বাংলা। তো এইগুলো আমি আর কপি করে নেই, বাংলা, ইংলিশ, ICT তিনটার জন্য এই যে তিনটা কপি করে নেবো, কন্ট্রোল-C, কন্ট্রোল-V, কন্ট্রোল-C, কন্ট্রোল-V। আমার তো কম্পিউটার, তাই আমি কন্ট্রোল-C দিয়ে কপি পেস্ট করতেছি, তোমরা অবশ্যই খাতায় সুন্দরভাবে লিখতে হবে। তো এখানে 2, এখানে 3, তো এই তো হয়ে গেল। এখন আমার সাবজেক্ট গুলো চেঞ্জ করে দিতে হবে। প্রথমটা বাংলা, দ্বিতীয়টা হচ্ছে ইংলিশ, তারপর তৃতীয়টা হচ্ছে আইসিটি, বাংলা, ইংলিশ, ICT। এখন কিন্তু আমার পরিপূর্ণ টেবিল হয় নাই। টেবিল হওয়ার জন্য এই যে টেবিলের ভিতরে কিছু অ্যাট্রিবিউট দিতে হবে। কি অ্যাট্রিবিউট দিতে হবে? প্রথমেই বর্ডার কত দিতে হবে, 1 দিতে হবে। এই যে এখন একটা টেবিল আসছে। তারপরে এই যে এখানে এই যে সেল গুলা কি করতে হবে, সেল স্পেসিং 0 করতে হবে। সেল স্পেসিং যদি 0 না করি তাহলে এই যে সবকিছু ডবল ডবল মনে হইতেছে। তো এখানে আরেকটা অ্যাট্রিবিউট লিখবো, কি অ্যাট্রিবিউট, সেল স্পেসিং, SPAC, সেল স্পেসিং কি দিব, সেল স্পেসিং দিব 0। এই তো এখন সম্পূর্ণ টেবিল হয়ে গেছে। তাও কিন্তু এখন আরেকটু যদি ভালোভাবে আমরা লক্ষ্য করি, এই সিরিয়াল নং কিন্তু ঠিক আছে লেফটে, কিন্তু বাংলা, ইংলিশ সাবজেক্ট নেমগুলো কিন্তু মিডিলে। তো আমরা এগুলো সবগুলাতে কি করে দিব, এই যে টিআর এ কি করে দিব, অ্যালাইন সেন্টার করে দিব, ALIG, টিআর এ ওকে করে দেই, সমস্যা নাই। দেখি কি হয়, কিছু হয় কিনা। ওকে, টিএল এ যদি আমরা টিআর এ যদি আমরা অ্যালাইন সেন্টার করি তখন কি হবে, এই যে ওয়ানও কিন্তু সেন্টারে চলে যেতেছে, তার মানে আমার টিআর এ দিলে আমার হচ্ছে না। তখন কি করবো, আমি টিআর এ না দিয়ে আমি নির্দিষ্ট ওই যে কিসে দিব, এই যে বাংলা, ইংলিশ সাবজেক্ট টিডি তে দিব। তো এখানে দিলাম, এই যে বাংলা মিডিলে চলে গেছে। তারপর ইংলিশে গিয়ে কি দিব, ইংলিশে দিব। তারপর ICT তে গিয়ে অ্যালাইন মিডিল করে দিব। এই যে এগুলা সব কি গেছে, মিডিলে চলে গেছে। তো এই তো ছিল সম্পূর্ণ টেবিল। তো এখন আমরা এটা কি করব, এই যে কন্ট্রোল-C দিয়ে কপি করে আমাদের এই যে খাতায় পেস্ট করে দিব, কন্ট্রোল-A, কন্ট্রোল-C। তো এই যে এখানে আমি লিখে দিব, এই যে আমার এখানে খালি জায়গা আছে। তো এই যে ওকে, এই তো। এখন যদি আমি এই টেবিলটাই যদি আমি একটু ইয়ে হয়ে গেল। প্রবলেম। ওকে, না প্রবলেম, একটু সাইজ করি। এটা কি টেক্সট বড়, টেক্সট ছোট করার উপায় তো থাকার কথা। ইনক্রিজ টেক্সট সাইজ, তারপর হচ্ছে এই যেটা, এই তো এখন ঠিক আছে। আর একটু বড় করে দিই সাইজ গুলা। এখন ইয়াগুলো নষ্ট হয়ে যেতেছে কেন বল? আগে তো করলাম, এরকম তো হইলো না। ওকে, যাই হোক, এখন আমি এখানে একটু আবার যদি এখানে একটু ব্যাখ্যা করে দিই। তো ইয়ে এই যে এখানে হচ্ছে প্রথমত ডক টাইপ, এটা বাধ্যতামূলক না। তারপর এখান থেকে আমার মূলত শুরু, এই যে শুরুর HTML, তারপর হচ্ছে এই যে ক্লোজিং HTML, তারপর টেবিল, তারপর হেডিং এর জন্য এই যে হেডিং, হেডিং এর ভিতর কি দিছি, টাইটেল দিছি। তারপর বডি, টেবিল বর্ডার 1, সেল স্পেসিং 0। তারপর এই যে একটা টিআর, এটা হচ্ছে প্রথম ইয়ার জন্য।
এই যে প্রথমে যেটা ছিল এই যে এসএল নং এবং সাবজেক্ট নেমের জন্য, তারপর হচ্ছে যে তারপর দিছি যে তারপর আরেকটা দুইটা তিনটা টিয়ার নিছি। তিনটা টিয়ার কিসের জন্য নিছি? এই যে একটা, তারপর হচ্ছে এই না না এই যে এটা হচ্ছে একটা, তারপর এখানে হচ্ছে আরেকটা, তারপর এখান থেকে হচ্ছে আরেকটা। তো প্রথমটাই ছিল এই যে সাবজেক্ট 1, তারপর সাবজেক্ট 2, তারপর সাবজেক্ট 3। তো এই তো ছিল কোডিং পার্টটা, HTML এর কোডিং পার্ট। তো 3 নাম্বার তো গেল। এখন 4 নাম্বার প্রশ্নে কি বলছে? 4 নাম্বার প্রশ্নে যে 4 নম্বর প্রশ্ন, চিত্র 1 কে চিত্র 2 এর মতো করে উপস্থাপন করো। চিত্র 1, ওকে, এই যে চিত্র আছে 1, চিত্র 1 কে চিত্র 2 এর মতো করে উপস্থাপন করার জন্য বলছে। চিত্র 1 কে চিত্র 2 এর মতো করে উপস্থাপন করতে বলছে। তো চিত্র 1 এ এটা এই যে এটা হচ্ছে একটা ডিস্ক, এটা হচ্ছে একটা ডিস্ক, এটা হচ্ছে একটা ডিস্ক। তো কি বলছে যে চিত্র 1 কে, এই যে চিত্র 1 যে আছে চিত্র 2 এর মতো করে উপস্থাপন করো। ওকে, অর্থাৎ এই যে এখানে 1 2 3 দেওয়া এগুলা থাকবে না, এখন কি হয়ে যাবে? এই যে ডিস্ক হয়ে যাবে। তো এটা যদি আমরা ওএল ধরি তো এটা হবে ইউএল। ওকে, তো আমরা দেখি, আমরা প্রথমে প্র্যাকটিক্যাল করব। তারপর কি করব? এই যে এটা কি করব? খাতায় লিখবো। প্রথমে প্র্যাকটিক্যাল করব, তারপর খাতায় লিখে দিব। ওকে, তো এটা হবে টেবিল হবে না, অবশ্যই টেবিল হবে না। ওকে, তো একটা হেডিং দিয়ে দিই আমরা, একটা S3 হেডিং দিয়ে দিই, সাবজেক্ট নেম। S3 কেন দিব? কারণ হচ্ছে কোনো কিছু যদি না বলে দেয় তখন আমরা হেডিং হিসেবে S3 টাই ইউজ করব। তো কি সাবজেক্ট LST, সাবজেক্ট লিস্ট ক্লোজিং H3। তারপর কি দিব? ওই যে OL, OL এর ভিতর কি দিব? যে OL টা ক্লোজ করে দেই, ক্লোজিং OL। তারপর হচ্ছে এই যে LI, LI এর ভিতর প্রথমটা কি, প্রথম সাবজেক্ট কি ছিল? বাংলা, ক্লোজিং LI। তারপর হচ্ছে LI, তারপর ছিল ENGL, ইংলিশ। তারপরটা কি ছিল? LI, বাংলা ইংলিশ। তারপরটা ছিল হচ্ছে ICT। এই তো, তারপর ক্লোজিং LI। এই তো, এটাই বলছে যে চিত্র 2 এর মতো করে করে ফেলছি আমরা। ওকে, এই চিত্র হয় নাই তো, তার মানে আমার এখানে OL দিলে হবে না, মেবি এখানে আমরা UL দিয়ে দেখি। এই যে UL, OL না, এখানে কি হবে? এখানে হবে UL। UL দিলে এগুলা কি আকারে আসবে? এই যে সার্কেল আকারে আসবে। তো এটা ছিল যে চিত্র, আমরা কি করছি? এই যে চিত্র 1, এই সাবজেক্ট নেম কে আমরা কিভাবে উপস্থাপন করছি? এই যে এটার মতো করে চিত্র 1 কে চিত্র 2 এর মতো করে উপস্থাপন করলাম। এই যে হয়ে গেল বাংলা, ইংলিশ, তারপর কি ICT। তো এটা কি করব? এই যে কন্ট্রোল A দিয়ে কপি করব, তারপর হচ্ছে কন্ট্রোল A, কন্ট্রোল C, তারপর এটা কি করব? পেস্ট করে দিব। এখানে একটা কুলন দিলে ভালো হইতো, এই যে কুলন। ওকে, সমস্যা নেই, কুলন দিয়ে দিলাম। তারপর এখন আমরা কি করব? এই যে এখানে পেস্ট করে দিব। গ নাম্বার, এই যে এখন এটা ফন্ট সাইজ একটু বাড়াই দিই। ওকে, এটাই তো ছিল আমাদের 4 নম্বরের উত্তর। ওকে, তো তারপর কি বলছিলাম যে এখান থেকে কয়টা প্রশ্ন আসছে? 2টা প্রশ্ন আসছে। 6 নং এ কি বলছে? এই যে 6 নং, আমরা প্রথমে প্রশ্নটা পড়বো, তারপর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এখানে 6 নং প্রশ্নটা কিন্তু 2টা অধ্যায় মিলে আসছে। কোন কোন অধ্যায়? প্রথম অধ্যায়, সরি দ্বিতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায়। অর্থাৎ HTML থেকে আসছে, HTML প্লাস হচ্ছে এই যে ওয়েব নেটওয়ার্কিং। তো 2টা চ্যাপ্টার। কোন কোন চ্যাপ্টার? 2+4, 2+4 2টা চ্যাপ্টার এর কম্বিনেশন আসছে। ওকে, তো 6 নম্বর প্রশ্ন, এখানে একটা উদ্দীপক আমরা দেখতে পাইতেছি যে 1, এটা 1 এর সাথে 2 কানেক্ট, 2 সাথে 1 কানেক্ট, তারপর 2 সাথে
মানে 2 থেকে ডাটা যদি দেই আমরা, তাহলে 3 তে যেতে পারবো, 3 তে ডাটা দিলে 1 এ যেতে পারবো। তো 1 এর সাথে 2 কানেক্ট, 2 এর সাথে 1 কানেক্ট, আবার 2 এর সাথে 3 কানেক্ট, 3 এর সাথে 2 কানেক্ট, আবার 3 এর সাথে 4 কানেক্ট, 4 এর সাথে 3 কানেক্ট। আর চিত্র 2 যদি দেখি যে এই যে এদিকে শুধু একদিকে ডাটা যাইতেছে বা একদিকে একটা তীর চিহ্ন দেওয়া, এটা হচ্ছে এখানে যাইতেছে। মনে করো তুমি এখানে পানি দিছো, এই যে পানিটা আসতেছে এখানে, এটা কিন্তু আবার এই পানি আবার এখানে ব্যাক করতেছে না, শুধু পানিটা যাইতেছেই। তো এটা দুইটা চিত্র। তো প্রথম প্রশ্ন কি বলছে? প্রথম প্রশ্ন বলছে যে আইপি অ্যাড্রেস কি? যে আইপি অ্যাড্রেস, ইন্টারনেটে প্রতিটি কম্পিউটারের জন্য একটি আইডেন্টিটি থাকে যা আইপি অ্যাড্রেস নামে পরিচিত। আইপি অ্যাড্রেস কি? ইন্টারনেটের প্রতিটি কম্পিউটারের জন্য একটি আইডেন্টিটি থাকে যা আইপি অ্যাড্রেস নামে পরিচিত। তো আইপি অ্যাড্রেস কে সংক্ষেপে আমরা কি বলি? এই যে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস কে সংক্ষেপে আমরা আইপি বলি। আইপি এর ফুল মিনিং কি? ইন্টারনেট প্রোটোকল, আইপি। 2 নম্বর হচ্ছে বর্তমানে বেশিরভাগ ওয়েবসাইট ডাইনামিক ওয়েবসাইট কেন? ডাইনামিক বলতে এই যে বর্তমানে তো সব ওয়েবসাইট গুলো ডাইনামিক হয়, কারণ হচ্ছে সময়ের সাথে সাথে কন্টেন্ট গুলো চেঞ্জ করতে হয়, বা হচ্ছে এই যে একটা যেমন মনে করো ফেসবুক, ফেসবুক কিন্তু একটা ডাইনামিক ওয়েবসাইট। তো এখানে প্রতিনিয়ত নতুন নতুন ইউজার তৈরি করতে হয়। তারপরে যে লাইক কমেন্ট এগুলা কি করে অটো ইনক্রিজ করে, তুমি যদি লাইক দিও তাহলে তোমার লাইকটা কাউন্ট হয়, এগুলা কিন্তু ডাইনামিক ছাড়া পসিবল না। তো সব ওয়েবসাইটে এরকম কিছু ফাংশনালিটির কাজ থাকে, তাই ডাইনামিক ওয়েবসাইটের প্রয়োজন। তো ডাইনামিক আর স্ট্যাটিক ওয়েবসাইটের পার্থক্য আশা করি তোমরা জানো। তো এখানে কি দেওয়া আছে আমরা একটু দেখব। এই যে বর্তমানে অধিকাংশ ওয়েবসাইট ডাইনামিক ওয়েবসাইট হিসেবে তৈরি করা হয়, কারণ এই ধরনের ওয়েবসাইটগুলো ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী কন্টেন্ট পরিবর্তন করতে পারে এবং ইন্টারেক্টিভ অভিজ্ঞতা প্রদান করে। নিচে এর কিছু মূল কারণ ব্যাখ্যা করা হলো। এই যে মূল কারণ কি কি হইতে পারে? এই যে প্রথমটা বলছে যে ডাইনামিক ওয়েবসাইট ব্যবহারকারীর ইনপুট অনুযায়ী কন্টেন্ট পরিবর্তন করে। এই যে ইউজার, এই যে লগ ইন সিস্টেম, তারপর কমেন্ট সেকশন, সার্চ রেজাল্ট, এগুলা এই যে কি বলছে, ডাইনামিক ওয়েবসাইট ব্যবহারকারীর ইনপুট অনুযায়ী কন্টেন্ট পরিবর্তন করে করতে পারে। ব্যবহারকারী যদি পরিবর্তন করতে চায় তাহলে ইনপুট দিবে ওই অনুযায়ী কি হবে? পরিবর্তন হবে। 2 নম্বর কি বলছে? ডাইনামিক ওয়েবসাইট সাধারণত ব্যাকএন্ডে একটি ডাটাবেজের সাথে সংযুক্ত থাকে, যেখান থেকে তথ্য স্বয়ংক্রিয়ভাবে লোড হয়। ওকে, ডাইনামিক ওয়েবসাইটের একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এখানে কি থাকে? একটা ডাটাবেজ থাকে। ডাটাবেজে কি থাকে? ইউজারের তথ্য সংরক্ষণ করা থাকে। যেমন নিউজ সাইটে প্রতিদিন নতুন খবর যোগ হয়, অথচ মূল ডিজাইন অপরিবর্তিত থাকে। তো এটা হচ্ছে একটা। তারপর 3 নম্বর কি বলছে? ডাইনামিক ওয়েবসাইট গুলোতে রিয়েল টাইম আপডেট ওয়েবসাইট ব্যবহারকারীদের আরো স্মার্ট ও দ্রুত সেবা দেওয়া হয়। 4 নম্বর, বর্তমানে ই-কমার্স, অনলাইন ব্যাংকিং, শিক্ষাগত প্ল্যাটফর্ম ইত্যাদি অনেক পরিষেবা অনলাইনে সম্পন্ন হয়, যা ডাইনামিক ওয়েবসাইট ছাড়া সম্ভব নয়। বর্তমান যুগে ওয়েবসাইট শুধু তথ্য প্রদানের মাধ্যম নয়, বরং এটি ব্যবহারকারীর সঙ্গে যোগাযোগের একটি ইন্টারেক্টিভ প্ল্যাটফর্ম। এই প্রয়োজন পূরণ করতে এই ডাইনামিক ওয়েবসাইটগুলো জনপ্রিয় ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে, তাই বর্তমানে বেশিরভাগ ওয়েবসাইট ডাইনামিক। তো ডাইনামিক ছাড়া আসলে একটা ওয়েবসাইট ডাইনামিক ছাড়া তুমি ইউজ করে মজা পাবে না। তো আর ডাইনামিক ওয়েবসাইট ছাড়া তো তুমি ওয়েবসাইটের ভ্যালু কম থাকে, দামও কম থাকে। তার কারণে কিন্তু সবাই কি করে? ডাইনামিক ওয়েবসাইট ইউজ করে। এই যে মনে করো ইউটিউব একটা ডাইনামিক ওয়েবসাইট, কিন্তু তোমার যদি ইউটিউবে যদি কিছু ডাউনলোড করা থাকে, তখন তোমার যদি নেট না থাকে তাহলে তুমি কোন জিনিসগুলো দেখতে দেখতে পাও? যে তোমার ডাউনলোড করা জিনিসগুলো কিন্তু দেখতে পাও, অন্য কোনো কিছুই দেখতে পাও না। তখন তোমারটা আবার হয়ে যায় কি? স্ট্যাটিক। কি? স্ট্যাটিক। তো এই তো হচ্ছে ডাইনামিক ওয়েবসাইটের ব্যবহার দিন দিন বৃদ্ধি পাওয়ার কারণ। তারপর 3 নম্বর প্রশ্ন কি বলছে? 3 নম্বর প্রশ্নে বলছে চিত্র 2 এর ডাটা ট্রান্সমিশন মোডটি উদাহরণ সহ লেখো। এই যে বলছিলাম দ্বিতীয় অধ্যায়ের যে ডাটা ট্রান্সমিশন মোড, এটা কিন্তু দ্বিতীয় অধ্যায়ের একটি ধারণা। এই যে চিত্র 2 এর ডাটা ট্রান্সমিশন মোড, এই যে একদিকে ডাটা, তো আমরা জানি যদি একদিকে ডাটা যায় তাকে কি বলে? তো এটা আমরা সবার জানার কথা যদি আমরা দ্বিতীয় অধ্যায়টা ভালো করে পড়ে থাকি। তো এখানে কি বলছে আমরা দেখি। এই যে চিত্র 2 এর ডাটা ট্রান্সমিশন মোডটি হলো সিমপ্লেক্স, কারণ সিমপ্লেক্স মোড কি করে? শুধু একদিকে ডাটা যায়। ওকে, শুধু একদিকে ডাটা যায়। ওকে, তো সিমপ্লেক্স ট্রান্সমিশন মোড হলো একমুখী ডাটা প্রদানের আদান প্রদানের একটি পদ্ধতি, যেখানে তথ্য শুধু একটি নির্দিষ্ট দিকেই প্রবাহিত হয়। এক প্রান্ত পাঠায়, অন্য প্রান্ত কেবল গ্রহণ করে। বৈশিষ্ট্য:
এক, একমুখী যোগাযোগ, শুধু একটি দিক থেকে ডাটা যায়। তারপর হচ্ছে প্রাপক উত্তর পাঠাতে পারে না। ওকে, সহজ ও কম জটিল পদ্ধতি। তো উদাহরণ কি কি দেওয়া যায়? এই যে টেলিভিশন, টেলিভিশন ব্রডকাস্ট, টিভি চ্যানেল তথ্য পাঠায়, দর্শক শুধু দেখে। এই যে এটা বলছে যে প্রাপক উত্তর দিতে পারে না। তো আমরা টিভিতে যখন আমরা মুভি দেখি বা নাটক দেখি তখন কিন্তু আমরা কি করতে পারি না, এই যে মতামত বা কোনো তথ্য আমরা শেয়ার করতে পারি না তাদের সাথে। 2 নম্বর হচ্ছে রেডিও সম্প্রচার, রেডিও স্টেশন তথ্য পাঠায়, শ্রোতা শুনে কিন্তু কিছু পাঠাতে পারে না। ওকে, তারপর বলছে 3 নাম্বার কম্পিউটার থেকে প্রিন্টার, কম্পিউটার তথ্য পাঠায়, প্রিন্টার কেবল প্রিন্ট করে। তো এখন কিন্তু প্রিন্টার কিন্তু প্রিন্টার কি করে, শুধু কম্পিউটার থেকে তথ্য গ্রহণ করে, প্রিন্টার কিন্তু কিন্তু কম্পিউটারকে কোনো তথ্য দিতে পারে না। তো সুতরাং বলা যায় সিমপ্লেক্স মোড হলো সবচেয়ে সহজ যোগাযোগ ব্যবস্থা যেখানে একমাত্র প্রেরক সক্রিয় থাকে এবং প্রাপক শুধুই তথ্য গ্রহণ করে। এটি তখনই কার্যকর যখন রিসিভারের উত্তর দেওয়ার প্রয়োজন নেই। তো এটি কখন কার্যকর? এই যে সিমপ্লেক্স মোডটা কখন কার্যকর? এটি তখনই কার্যকর যখন রিসিভারের উত্তর দেওয়ার প্রয়োজন নেই। উত্তর দেওয়ার কি নাই? প্রয়োজন নেই। ওকে, উত্তর দেওয়ার কি নাই? প্রয়োজন নাই। তাই সিমপ্লেক্স মোড যোগাযোগ হয় এককেন্দ্রিক। তাই কি সিমপ্লেক্স মোডের যোগাযোগ হয় এককেন্দ্রিক। তো এটা ছিল 3 নাম্বার। তো 4 নম্বর প্রশ্ন কি বলছে? 4 নম্বর প্রশ্নে এই যে 4 নম্বর প্রশ্ন, শিক্ষা প্রতিষ্ঠানে ডাটা কমিউনিকেশনের ক্ষেত্রে চিত্র 1 এবং চিত্র 2 এর কোনটি উত্তম? শিক্ষা প্রতিষ্ঠানের ডাটার ক্ষেত্রে তোমরা এই যদি একদম সাধারণভাবে চিন্তা করো, এটা হচ্ছে একদিকে ডাটা প্রবাহ, আর এটা হচ্ছে এই যে 2 থেকে 1 এ যাইতেছে, এক ডাটা দিতেছে, আবার 2 কি করতে পারতেছে, একে ডাটা পাঠাইতে পারতেছে। তো কোনটা বেশি উপকারী হবে? অবশ্যই এই যে চিত্র 1 অবশ্যই উপকারী বেশি হবে। তো এখানে ব্যাখ্যাতে কি বলছে চলো একটু দেখি। এই যে 4 নম্বর প্রশ্নের উত্তর, উদ্দীপকের চিত্র 1 একটি হায়ারার্কিক্যাল কাঠামো এবং চিত্র 2 একটি লিনিয়ার কাঠামো। যদি আমরা ওয়েবসাইটের কাঠামোর দিকে চিন্তা করি তাহলে এটা একটা হচ্ছে হায়ারার্কিক্যাল কাঠামো আর একটা হচ্ছে লিনিয়ার কাঠামো। শিক্ষা প্রতিষ্ঠানে ডাটা কমিউনিকেশনের ক্ষেত্রে চিত্র 1 কাঠামো তথা হায়ারার্কিক্যাল কাঠামো উত্তম। তো কোন কাঠামো উত্তম? হায়ারার্কিক্যাল কাঠামো হচ্ছে বেশি উত্তম শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে। হায়ারার্কিক্যাল স্ট্রাকচার এর হোম পেজটিতে সমস্ত ডকুমেন্টের পূর্ণাঙ্গ চিত্র সংক্ষিপ্ত আকারে থাকে। এই কাঠামোতে ওয়েব পেজগুলো বিভিন্ন শাখায় বিভক্ত থাকে, ফলে ব্যবহারকারীগণ সহজে বুঝতে পারে কোথায় কি আছে। এই ধরনের ডিজাইন ব্যবহারের মাধ্যমে ইউজারদের তথ্য গ্রহণের ক্ষেত্রে অতিরিক্ত স্বাধীনতা প্রদান করা হয়। ফলশ্রুতিতে ইউজাররা পেজটি ব্যবহারের ক্ষেত্রে অধিক স্বাচ্ছন্দ্য বোধ করে। লিঙ্কের মাধ্যমে ইউজাররা প্রয়োজন অনুযায়ী সহজেই ওয়েবের এক পেজ থেকে অন্য পেজে অনায়াসে যেতে পারে। ওয়েব পেজটির কোন অংশে ইউজার অবস্থান করছে তার জন্য জানা সহজবোধ্য হয়। তারপর হচ্ছে হায়ারার্কিক্যাল ডিজাইনের ক্ষেত্রে হোম পেজটিতে সমস্ত ডকুমেন্টের পূর্ণাঙ্গ চিত্র সংক্ষিপ্ত আকারে থাকে। বিস্তারিত তথ্য জানার জন্য হোম পেজের লিঙ্ক ব্যবহার করে হায়ারার্কির পরবর্তী পেজগুলোতে যাওয়া যায়। উদ্দীপকের চিত্র 2 এর ওয়েবসাইট কাঠামো হলো লিনিয়ার কাঠামো। যখন কোনো ওয়েবসাইটের বিভিন্ন পেজ ভ্রমণকে একটি নির্দিষ্ট ক্রম অনুসারে চালনা করার প্রয়োজন হয় তখন এই লিনিয়ার গঠনটি ব্যবহার করা হয়। এই স্ট্রাকচার হোম পেজ হচ্ছে সূচনা বা শুরু। এই সংগঠনের প্রত্যেকটি পেজ হচ্ছে অনুক্রমিক অনুক্রমিক পরবর্তী এবং পূর্ববর্তী পেজের মধ্যে মুভ করার ক্ষেত্রে এখানে লিঙ্ক ব্যবহার করা হয়। এই স্ট্রাকচারে নেক্সট, প্রিভিয়াস, ব্যাক, টপ, লাস্ট ইত্যাদি কয়েকটি লিঙ্কের মাধ্যমে ব্যবহারকারীর প্রতিটি পেজে দেখতে পারে। এই স্ট্রাকচারে কোন অংশে ব্যবহারকারীর প্রয়োজনীয় তথ্য রয়েছে তা বোঝা যায় না। তাছাড়া ব্যবহারকারীর ইচ্ছামতো কোন পেজে পরিবহন করতে পারে না। এটা কিন্তু একটা অসুবিধা। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান এমন একটি স্ট্রাকচার ব্যবহার করা উচিত যাতে করে একজন ব্যবহারকারী সহজেই বুঝতে পারে কোন অংশে তার প্রয়োজনীয় তথ্য রয়েছে। সুতরাং উদ্দীপকের চিত্র 2 এর ওয়েবসাইট কাঠামোর বড় শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আদর্শ নয়। বড় শিক্ষা প্রতিষ্ঠানের জন্য হায়ারার্কিক্যাল কাঠামো উত্তম, অর্থাৎ চিত্র চিত্র 1 হচ্ছে উত্তম। তো এইভাবে বিভিন্ন ভাবে ব্যাখ্যা দিয়ে দিবা তোমরা, কিন্তু তোমাকে এই জিনিসটা ধরতে হবে কোনটা হায়ারার্কিক্যাল আর কোনটা হচ্ছে লিনিয়ার। তারপর তুমি তোমার মতো করে একটু ব্যাখ্যা
করে দিবা। সো এই তো ছিল দিনাজপুর বোর্ডের HTML এর সমাধান। প্রশ্ন 7, এখানে দুইটা দৃশ্যকল্প দেওয়া আছে। এই যে দৃশ্যকল্প 1 আর একটা হচ্ছে দৃশ্যকল্প 2। দৃশ্যকল্প 1 কি বলছে, A, B ও C তিন বন্ধু, তাদের বয়স যথাক্রমে 25, 26 ও 27, 25, 27 এবং 26। আর দৃশ্যকল্পে 2 কি বলছে, ইন্টার দ্য লাস্ট নাম্বার অফ দ্য সিরিজ। এই যে সিরিজ রিলেটেড অঙ্কগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। এই যে এরকম থাকে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস হচ্ছে অনেক সময় থাকে যে এরকম 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস হচ্ছে 6 স্কোয়ার, এরকম থাকে। তো সিরিজ রিলেটেড যতটা আছে সব অঙ্ক তোমরা ভালো করে দেখে নিবা। আর এখানে কি বলছে, একটা সিম্পল দিছে, 7 অফ দ্য সিরিজ ইজ 28। তো 7 নম্বর সিরিজের 7 নম্বর যোগফল কত হবে, এই যে 7 হবে, সরি 28 হবে। তো প্রথম প্রশ্ন কি বলছে, কিওয়ার্ড কি। তো কিওয়ার্ড হচ্ছে রিজার্ভ। প্রতিটা এই যে সি প্রোগ্রামিং এর নিজস্ব কিছু বাপদাদার সম্পত্তি আছে, যেই সম্পত্তিগুলো তুমি চাইলেই ইউজ করতে পারবে না তোমার নামে, বা তুমি কাস্টমাইজ করে ইউজ করতে পারবে না। এগুলো হচ্ছে কিওয়ার্ড, রিজার্ভ শব্দ। কিওয়ার্ড হলো প্রোগ্রামে ব্যবহৃত কতগুলো সংরক্ষিত শব্দ, এই যে রিজার্ভ ওয়ার্ড, সংরক্ষিত বিশেষ শব্দ যার নির্দিষ্ট অর্থ আছে এবং প্রোগ্রামে একটি নির্দিষ্ট কার্য সম্পাদন করে। এই সাপোজ মনে করো এই যে ইন্ট, ইন্ট কিন্তু একটা রিজার্ভ ওয়ার্ড, এটা কিন্তু নির্দিষ্ট একটা অর্থ আছে। ইন্ট দ্বারা কি বোঝায়, ইন্টিজার বোঝায়। তো এইটাই বলা হয়েছে। তারপর এই যে 2 নম্বর প্রশ্ন কি বলছে, ভেরিয়েবলের নাম লেখার নিয়মগুলো ব্যাখ্যা করো। তো ভেরিয়েবলের নাম লেখার সময় আমরা কোন কোন বিষয়গুলো ফলো করা উচিত বা লক্ষ্য রাখা উচিত তা এখানে ব্যাখ্যা করার কথা বলছে। এই যে সি ভাষায় চলকের নাম, এই যে বাংলায় হচ্ছে চলক আর ইংরেজিতে হচ্ছে ভেরিয়েবল। তো সি ভাষায় চলকের নামকরণে কিছু নিয়ম কানুন মেনে চলতে হয়। শুধু সি ভাষায় না, সব ভাষায় চলক লিখতে হলে কিছু নিয়ম কানুন মেনে চলতে হয়, কারণ এটি একটি কেস সেনসিটিভ প্রোগ্রামিং ভাষা। সি প্রোগ্রামে বড় হাতের এবং ছোট হাতের অক্ষরগুলো আলাদা অর্থ বহন করে। মনে করো আমি লিখলাম যে স্কিলহাট বাংলাদেশ SHB, আর একটা লিখলাম ছোট হাতের SHB। তো এটা কিন্তু একই অর্থ বহন করে না, এটা একটা অর্থ বহন করে, এটা একটা অর্থ বহন করে। তো এটাই বলা হয়েছে এখানে। সি প্রোগ্রামিং বড় হাতের এবং ছোট হাতের অক্ষরগুলো আলাদা অর্থ বহন করে। এছাড়াও চলকের নামের মধ্যে সব ধরনের চিহ্ন ব্যবহার করা যায় না। তাই মাই নাম্বার, এই যে এখানে স্পেস আছে, মাই নাম্বার এটা কিন্তু ভেরিয়েবল হবে না, এই যে এখানে স্পেস চলে আসছে। তারপর হচ্ছে ওয়ান নাম্বার, ওয়ান নাম্বার এটা হবে না, কারণ আগে কি আসে না, সংখ্যা আসা যাবে না ভেরিয়েবলের ক্ষেত্রে। নাম্বার, নাম্বার, তারপর হাইফেন 10, এই যে হাইফেন ইউজ করা যাবে না। নামে চলক নামকরণ না করে যথাক্রমে এই যে মাই নাম্বারকে কি দিতে, মাই নাম্বার উইদাউট স্পেস, এই যে উইদাউট স্পেস আর এনটা বড় হাতের হয়েছে বোঝার জন্য। তারপর হচ্ছে নাম্বার 1, এই যে প্রথমে 1 থাকা যাবে না কিন্তু শেষে 1 থাকা যাবে। তারপর হচ্ছে নাম্বার আন্ডারস্কোর 10, এখানে কিন্তু হাইফেন দিলে হবে না, আন্ডারস্কোর দিয়ে সংখ্যা দিলে হবে। এটাই বলছে যে কয়েকটা নিয়ম এখানে। তারপর 3 নম্বর কি বলছে যে দৃশ্যকল্প 1 অনুযায়ী কার বয়স সবচেয়ে বেশি তা নির্ণয়ের জন্য অ্যালগরিদম। এই যে এখানে তিন বন্ধুর কি দেওয়া আছে, বয়স দেওয়া আছে। একটা হচ্ছে 25, 26, 27। তো আমরা যদিও জানি 27 যার এটা হচ্ছে সব থেকে বেশি, কিন্তু কি আমরা এখন কিসের মাধ্যমে দেখাবো তা হচ্ছে প্রোগ্রামিং এর এই যে ফ্লো চার্টের মাধ্যমে দেখাবো। তো ফ্লো চার্টের অঙ্কন করার জন্য যে তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তম যে সংখ্যা, এইটার ফ্লো চার্টটা এখানে কাজে লাগবে। তিনটি সংখ্যার মধ্যে কোনটি বড়, এইটা হচ্ছে এখানে কাজে লাগবে। ওকে, তো প্রথমে আমরা কি কি লিখবো, যে এই যে এখানে লেখা আছে দৃশ্যকল্প 1 অনুযায়ী কার বয়স সবচেয়ে বেশি তা নির্ণয়ের জন্য অ্যালগরিদম নিম্নরূপ। তো প্রথমে কি করতে হবে, আমরা অবশ্যই ইংরেজিতে লেখার চেষ্টা করব। প্রথমে আমরা কি দিব, প্রথমে দিব হচ্ছে স্টেপ, স্টেপ স্টেপ কত দিব, স্টেপ 1। স্টেপ 1 এ অবশ্যই কি দিব, স্টার্ট। অবশ্যই কি করতে হবে, START, স্টার্ট। তারপর স্টেপ 2, স্টেপ স্টেপ 2, স্টেপ 2 তে হবে, স্টেপ 2 তে হবে কি, যে ইনপুট, ইনপুট হিসেবে আমরা কি গ্রহণ করব, ইনপুট, ইনপুট হিসেবে আমরা গ্রহণ করব এই যে এ, তারপর হচ্ছে বি, তারপর হচ্ছে সি, এ বি সি তিনটি মান গ্রহণ করব ইউজারের কাছ থেকে। তারপর এখন আমরা কি করব, স্টেপ 3 তে চলে যাব। স্টেপ 3 তে গিয়ে আমরা কি লিখব, স্টেপ 3 তে গিয়ে লিখব যে যদি, অর্থাৎ ইফ, প্রথমে আমরা এ কে বড় রাখবো, অর্থাৎ এ গ্রেটার দেন বি, এবং এন্ড এ গ্রেটার দেন সি।
অর্থাৎ এ যদি বি থেকে বড় হয়, সি থেকে বড় হয়, তাহলে এখানে দুইটা কাহিনী ঘটবে। যদি হাফ ইয়েস হয়, ইয়েস হয়, তাহলে আমরা কি লিখবো? প্রিন্ট প্রিন্ট এ ইজ লার্জ নাম্বার, এ ইজ লার্জ। আর 2 নম্বরে কি লিখবো? নো। নো হলে কি হবে? এখানে নো হলে হবে গো টু স্টেপ 3, গো টু স্টেপ স্টেপ 4। তো 4 এ গিয়ে আবার চেক করব। তো এখানে দিব স্টেপ 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 কত দিব? স্টেপ 4। স্টেপ 4 এ গিয়ে কি হবে? কাহিনী হবে স্টেপ 4 এ এখন আমরা বি কে বড় ধরবো, বি কে বড় করব। ইফ যদি যদি কি হয়, এই যে বি কি হয়? এ থেকে বড় হয়, বি গ্রেটার দেন এ, এন্ড বি কি হবে? বি গ্রেটার দেন সি। তো বি যদি এ থেকে বড় হয়, সি থেকে বড় হয়, তাহলে কি দিব? যদি ইয়েস হয়, দুইটা কাহিনী ঘটবে আবার। যদি ইয়েস হয়, ইয়েস হলে আমরা কি করব? প্রিন্ট প্রিন্ট হচ্ছে বি ইজ লার্জ, বি ইজ বি ইজ লার্জ। আর যদি নো হয় তাহলে লিখবো, নো যদি হয় তাহলে লিখবো কি? গো টু স্টেপ স্টেপ 5। তো 5 এ গিয়ে আমরা কি লিখবো এখন? এই যে স্টেপ 5 এ গিয়ে লিখবো যে এই যে যদি এও যদি বড় না হয়, বিও যদি বড় না হয়, তাহলে কি হবে? সি ইজ লার্জ, সি ইজ লার্জ, সি ইজ লার্জ। ওকে, তারপর স্টেপ 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 6 এ আমরা কি করব? স্টেপ 6 এ গিয়ে আমরা কি করব? যে এই যে শুরু করছিলাম, তখন কি করব? শুরু করলে অবশ্যই কি করতে হবে? স্টপ করতে হবে বা এন্ড করতে হবে। স্টার্ট করছিলাম, এখন কি হবে? স্টপ, স্টার্ট, স্টপ। এই তো ছিল যে এই যে দৃশ্যকল্পের এখন যে কার বয়স বেশি, তো এইভাবে যদি আমরা লিখি তাহলে আমরা কার বয়স বেশি আশা করি পেয়ে যাব। তো তারপর 4 নম্বর প্রশ্ন কি বলেছে? 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে দৃশ্যকল্প 2 এর মতো আউটপুট পাওয়ার জন্য সি ভাষায় প্রোগ্রাম রচনা সম্ভব কি? মতামত দাও। অবশ্যই সম্ভব। এই যে দৃশ্যকল্প 2 কি বলছে? এন্টার দ্য লাস্ট নাম্বার অফ দ্য সিরিজ, সাম 7 সাম অফ দ্য সিরিজ ইজ 28। তো আমরা একটা করব। তো প্রথমে আমরা কি করব? প্র্যাকটিক্যাল করব, তারপর কি করব? আমরা খাতায় লিখব বা এখানে লিখে দিব। তো প্রথমে আমরা ব্রাউজারে যাই, ব্রাউজারে গিয়ে লিখবো, এখন কি লিখবো? রান সি ইন অনলাইন, রান সি ইন অনলাইন, রান সি ইন অনলাইন লেখার পর কি আসবে? এই যে programmings.com, এইটাই যাব, এই ওয়েবসাইটে যাব। যাওয়ার পর এখানে কিছু বেসিক স্ট্রাকচার আছে, এগুলা তো আমরা ফলো করব অবশ্যই। এগুলা ছাড়া তো সি প্রোগ্রাম রান হবে না, তো এগুলো আমরা রাখবো। আচ্ছা, এই যে এগুলা রাখলাম। এখন প্রথমে আমরা কি নিব? যে ইন্ট ভেরিয়েবল, ইন্ট কি নিব? এন নিব, মানে ইউজার থেকে ইনপুট নিব, নেওয়ার জন্য এন। তারপর হচ্ছে আই, অর্থাৎ কত থেকে শুরু হবে ভ্যালুটা। তারপর এস এর ভ্যালুটা কি করে দিব? ডিক্লেয়ার করে দিব এস ইকুয়াল টু কত? 0। এখন আমরা যেহেতু কোনো কিছু বলে নাই, তো আচ্ছা, তারপর আমরা কি করব? ইউজার থেকে ইনপুট নিব। ইউজার থেকে ইনপুট নেওয়ার জন্য প্রথমে তো তাকে শো করতে হবে কোনো কিছু। শো করার জন্য আমরা কি লিখবো? আউটপুট শো করার জন্য প্রিন্ট এফ এ লিখবো কি? ইন্টার দ্য লাস্ট নাম্বার অফ দ্য সিরিজ, ইন্টার দ্য নাম্বার নাম্বার অফ নাম্বার অফ দ্য ইন্টার দ্য নাম্বার অফ দ্য সিরিজ। তারপর এখানে কি দিব? এই যে ইউজার থেকে এটা গ্রহণ করে রাখবো, ভেরিয়েবল রাখবো। রাখার জন্য আমরা কি ইউজ করি? স্ক্যানএফ দিয়ে, তারপর কি দিব? %d, তারপর হচ্ছে এই যে এন্ড, মানে লোকেশনটা বলে দিব এন এর। তারপরে এখন আমরা যেহেতু কোন লুপ ব্যবহার করার জন্য বলে নাই, তো আমরা কি করব? ফর ইউজ করব, কারণ ফর হচ্ছে সব থেকে ইজি। ফর আই ইকুয়াল 1, তারপর হচ্ছে আই লেস দেন ইকুয়াল এন। আই এর মান কি হবে? এন এর সমান অথবা ছোট হবে, তাহলে কি হবে? আই প্লাস প্লাস, অর্থাৎ আই এর মান 1 করে বৃদ্ধি পাবে। তারপর লুপের ভিতরে ঢুকবে, ঢুকে কি করবে? যোগ করবে, কারণ সাম বলছে তো। এস প্লাস আই, এস প্লাস আই। এখন যদি আমরা রান করি, যদি কোনো কিছু রান করি, তাহলে তো ভুল হওয়ার কথা না। তাও রান করে দেখি কি দেখায়। তারপর হচ্ছে দেখি 7 দিয়ে দেখি, এই যে এক্সিকিউট হয়েছে 7 দেওয়ার সাথে সাথে এই যে কোড এক্সিকিউশন সাকসেসফুল, কিন্তু এখানে আমরা কোনো কিছু লিখি নাই। তারপর আবার আউটপুট লিখবো একটা, এই যে প্রিন্ট করো। তুমি কি প্রিন্ট করো? প্রিন্ট এফ প্রিন্ট করে লিখবো কি? সাম অফ দ্য সিরিজ ইজ,
সাম অফ দ্য সিরিজ SERIES সিরিজ ইজ পার্সেন্টেজ ডি, তারপর হচ্ছে এই যে এস, তারপর হচ্ছে সেমিকোলন দিয়ে দিব অবশ্যই। এখন আবার রান করি, রান করার পর এই তো আসলে এখন 7 দিয়ে দিই, কত দেখায় 7। এই যে সাম অফ দ্য সিরিজ ইজ 28। তো আমরা এই যে তারা বলছিল কি 28 দেখানোর জন্য, তো আমরা কি করছি 28 দেখাইতে পারছি। তো এই তো ছিল এই যে 4-এর উত্তর। তো আমরা এখানে কি করব, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করব, তারপর কপি করব, তারপর অবশ্যই খাতায় লিখে নিব এখানে, বা তোমরা তো অবশ্যই তোমাদের খাতায় লিখবা, বা বুঝতে জিনিসটা বুঝছো কিনা এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এই তো এটাই ছিল 4-এর উত্তর। তো আবার যদি বলি, আবার যদি একটু ব্যাখ্যা করি, তো এখানে কি কাহিনী হয়েছে, এই যে এটা তো আর বেসিক, এটা হচ্ছে মেইন ফাংশন। আর তো এখানে আমরা ভেরিয়েবল নিছি কয়টা, 3টা, 1 2 3। এস এর মান এখানে 0, প্রাথমিক অবস্থায় 0 থাকবে, এটা বলে দিলাম। তারপর প্রিন্ট এফ, আউটপুট দেখার জন্য আমরা প্রিন্ট এফ ইউজ করি। ইন্টার দ্য নাম্বার অফ দ্য সিরিজ, ইউজারকে বললাম একটা নাম্বার ইনপুট করো, ইউজার ইনপুট করবে, আর এই ইনপুট নাম্বারটা আমরা কি করবো, রাখবো কোথায় রাখবো, এই যে এই লোকেশনে রাখবো। তারপর এইটার উপরে আমরা কি করছি, এই যে ফর লুপ চালাইছি, যেহেতু কোনো কিছু বলে নাই তাই আমরা ফর লুপ ইউজ করে ব্যবহার করছি। তারপর এই যে ফর লুপের আউটপুট যোগফল কি আসছে তা আমরা কি করছি, প্রিন্টএফ এর মাধ্যমে আবার দেখাইছি এই যে এখানে। তো এই তো ছিল খুব খুব সহজ একটা সমাধান। তো আশা করি তোমরা ভিডিওটা এনজয় করেছো। এটা মূলত এই যে প্রথম অধ্যায়, প্রথম অধ্যায় প্লাস পঞ্চম অধ্যায়, এই দুইটার কম্বিনেশনে এসেছে। দিনাজপুর বোর্ডে কিন্তু কোয়েকশনে ভেরিয়েশন আনছিল। তো 7 নম্বর কোয়েকশন প্লাস এই যে এসটিএমএল প্লাস হচ্ছে 4 এবং 2 মিলে কিন্তু এই যে এসটিএমএল এর কোয়েকশনটা হয়েছিল, এসটিএমএল থেকে দুইটা আসছিল। তো এইভাবে কম্বিনেশন দিছে 2 অধ্যায়ের সাথে 4 অধ্যায় মিল করে। আর এই 8 নম্বর প্রশ্ন কি দিছে, 5 নম্বর অধ্যায় এবং 1 নম্বর অধ্যায় মিল করে। তো এরকম কিন্তু আসতে পারে, তো তোমরা কিন্তু একটু সতর্ক থাকবা। প্রশ্ন 8, আফিয়া ও মেহেক 2 বোন। আফিয়ার ব্যবহৃত মোবাইলে শুধু কথা বলা ও এসএমএস পাঠানো যায়। এই যে মোবাইল দিয়ে কি করা যায়, শুধু কথা বলা, এসএমএস পাঠানো যায়। অর্থাৎ মোবাইলের যে বিভিন্ন প্রজন্ম আছে, এটা কোন প্রজন্মের মোবাইল এটা তোমাকে ধরতে হবে। কোন প্রজন্মের মোবাইল দিয়ে শুধু কথা বলা যেত এবং এসএমএস পাঠানো যেত, এটা কিন্তু তোমাকে বুঝতে হবে। কিন্তু মেহেক এর ব্যবহৃত মোবাইলের মাধ্যমে ভিডিও কল এবং ই কমার্সের কাজও করা যায়। এই যে মেহেক যে ফোনটা ব্যবহার করে তা দিয়ে করা যায়, ভিডিও কল করা যায় এবং ই কমার্সের কাজও করা যায়। আফিয়া মেহেককে ছবি আঁকতে বলায় মেহেক নিচের মতো করে কয়েকটি ছবি আঁকলো। এই যে এটা প্রোগ্রামিং এর, আমরা যে সি প্রোগ্রামিং যখন করি, প্রোগ্রামিং অ্যাকচুয়ালি যখন আমরা ফ্লো চার্ট অঙ্কন করি, তখন কিন্তু এই প্রতীকগুলো আমাদের দরকার হয়। এই প্রতীকগুলো বা চিহ্নগুলো আঁকলো, ছবিগুলো আঁকলো। তারপর প্রথম প্রশ্ন বলছে কি, অপারেটর কি। তো অপারেটর এই যে ল্যাঙ্গুয়েজে প্রোগ্রাম উপাদান, ভেরিয়েবল বা ফাংশনগুলো একে অপরের সাথে কিছু সংখ্যক চিহ্নের মাধ্যমে সংযুক্ত হতে পারে, এদেরকে অপারেটর বলে। যেমন এই যে প্লাস অপারেটর, মাইনাস অপারেটর, তারপর হচ্ছে অ্যাস্টেরিক, তারপর হচ্ছে এই যে এটা দ্বারা তো ভাগ বোঝায়, আর এটা দ্বারা রিমাইন্ডার বা হচ্ছে অবশিষ্ট বের করার জন্য এটা ইউজ করি। আর এটা হচ্ছে অ্যান্ড, লজিক্যাল অ্যান্ড, আর এটা হচ্ছে ইকুয়াল অপারেটর বা অ্যাসাইন অপারেটর, প্রোগ্রামের ভাষায় এটাকে আমরা অ্যাসাইন বলি। ওকে, তো এই প্রত্যেকটাই কি একটার সাথে একটা কানেক্টেড, এইটাই কি বলে, অপারেটর বলে। তারপর হচ্ছে এই যে এ প্লাস প্লাস এবং প্লাস প্লাস এ, এই যে প্রশ্নটা কিন্তু এইভাবে আসে যে এখন মনে করো এই যে আই প্লাস প্লাস এবং প্লাস প্লাস আই। তো আবার আসতে পারে যে, আবার এইভাবে আসে যে এই যে ভেরিয়েবল প্লাস প্লাস, ভেরিয়েবল ভেরিয়েবল প্লাস প্লাস, আর হচ্ছে প্লাস প্লাস ভেরিয়েবল। অর্থাৎ একটা হচ্ছে পূর্বে থাকবে, একটা হচ্ছে পরে থাকবে। অর্থাৎ একটা হচ্ছে পোস্ট ফিক্স, একটা হচ্ছে প্রিফিক্স, এরকম আর কি বিষয়টা। তো এই দুটার মধ্যে পার্থক্য কি তা বলছে, আমরা পার্থক্যগুলো একটু দেখি। তো এই যে এ প্লাস প্লাস হচ্ছে পোস্ট ফিক্স ইনক্রিমেন্ট এবং প্লাস প্লাস এ হচ্ছে প্রিফিক্স ইনক্রিমেন্ট। দুটোটাই কিন্তু ইনক্রিমেন্ট, কারণ দুটোটাই কি আছে, প্লাস আছে। একটা প্লাস কি পরে, আর একটা প্লাস কি আগে, এর আগে। তো এরকম দুইটাই কি ইনক্রিমেন্ট, এই যে দুইটাই কি ইনক্রিমেন্ট, একটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট, আর একটা পোস্ট ফিক্স, আর একটা হচ্ছে প্রিফিক্স। তো এ প্লাস প্লাস এর ক্ষেত্রে কম্পাইলার প্রথমে প্রোগ্রামের পুরাতন মান ব্যবহার করে, অতঃপর ভেরিয়েবলের মানের সাথে যথাক্রমে 1 যোগ করে। সাপোজ মনে করো এই যে এ একটা ভেরিয়েবল, তার মান হচ্ছে 5। তো আমি নিচে কি দিলাম যে 5 প্লাস প্লাস। তো ও কি করবে, প্রথম অবস্থায় পুরাতন মান কত 5, ও কি করবে এখানে 5
5 কাউন্ট করবে। এর পরবর্তীতে যখন আবার ঘুরিয়ে 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 আসবে তখন ও কি করবে, 1 বৃদ্ধি করবে। ওর সাথে সাথে 1 বৃদ্ধি করবে না। 5 প্লাস প্লাস, এই যে 5 প্লাস প্লাস ওর সাথে সাথে 1 বৃদ্ধি করবে না। ওকে, পক্ষান্তরে অন্যটা যদি আমরা লক্ষ্য করি যে এই তারপর কোথায় 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 অতঃপর ভেরিয়েবলের মানের সাথে ক্রমান্বয়ে 1 যোগ করে এই নতুন মান পরবর্তী ধাপ থেকে কার্যকর হবে। কিন্তু প্লাস প্লাস এর ক্ষেত্রে কম্পাইলার প্রথমে এর প্রারম্ভিক মানের সাথে যথাক্রমে 1 যোগ করে অতঃপর প্রোগ্রামের একই স্টেটমেন্টে এই বর্ধিত মান ব্যবহার করে। এই যে এটা বলছে যে এই যে এখানে মনে করে যে এই যে প্লাস প্লাস 5 লিখলাম আর এখানে দিলাম যে আমি b ইকুয়াল টু আমি 5 দিলাম। ও কি করবে, এখান থেকে ও কি করবে, 1 বৃদ্ধি করবে এবং এই যে b এর মান কত হয়ে যাবে, 6 হয়ে যাবে। প্রথমবারেই ও কি করবে, আগে বৃদ্ধি করবে, তারপর কি করবে, ভ্যালুটা দেখাবে বা শো করবে। আর ও প্রথমে মেইন ভ্যালু সে শো করবে, তারপর কি করবে, 1 বৃদ্ধি করবে। ওকে, এটাই হচ্ছে দুইটার পার্থক্য। তো 3 নম্বর প্রশ্ন কি বলছে, উদ্দীপকের মেহেকের অঙ্কিত চিত্রগুলো তোমার পাঠ্য বইয়ের যে বিষয়টি নির্দেশ করে তা ব্যাখ্যা করে। যে পাঠ্য বই, এটার নাম কি, এটার নাম কি, এটার নাম কি, সবগুলো হচ্ছে আমরা ফ্লোচার্টে ব্যবহার করি। তো এটার ব্যাখ্যাটা একটু আমরা এখন দেখব। এই যে এখানে আছে, এই যে গ নম্বর, উদ্দীপকে মেহেকের অঙ্কিত চিত্রগুলো পাঠ্য বইয়ের যে বিষয় নির্দেশ করে তা নিম্নরূপ। তো প্রথমটার নাম কি, এই যে টার্মিনাল সিম্বল। ওকে, এটি একটি ডিম্বক আকৃতির প্রতীক। এটি প্রোগ্রামিং শুরু এবং শেষ নির্দেশ করে থাকে। একটি প্রোগ্রামে একাধিকবার টার্মিনাল ব্যবহৃত হতে পারে। এই যে আমরা প্রথম প্রচার করলে আমরা কি দেই, প্রথমে এই যে স্টার্ট, এভাবে দেই স্টার্ট, তারপর বিভিন্ন ভাবে যাই, তারপর এই যে এটা দেই, তারপর হচ্ছে এই যে এরকম ভাবে আরেকটা দিই, বিভিন্ন ভাবে সিম্বল ব্যবহার করে। তো এটা হচ্ছে একটা স্টার্ট বা ওভাল। তারপর 2 নম্বর হচ্ছে প্রবাহ। এই যে এখানে একটা দিলাম, এই যে স্টার্ট দিয়ে আমরা কি দিছি, এখানে স্টার্ট দিয়ে আমি এই যে একটা দিলাম, এটা হচ্ছে কি, প্রবাহের দিক। তীর চিহ্ন বিশিষ্ট সরলরেখা প্রবাহ দিক প্রতীক হিসেবে পরিচিত। তীর চিহ্নটি প্রোগ্রামের ব্যবহার পথকে নির্দেশ করে। এটি অপারেশন চালিয়ে যাবার পর পরবর্তীতে কোথায় যেতে হবে তা নির্দেশ করে। ওকে, দিক নির্দেশের জন্য আমরা কি ব্যবহার করি, এই যে 2য় নম্বর প্রতীকটা ব্যবহার করি। 3 নম্বর কি বলছে, সংযোগ বা সম্পর্ক প্রতীক। এই যে আমরা কি করি, যখন আমাদের এই যে লুপ বারবার 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 যখন কোনো কিছু সংযোগ, এটা কিন্তু একবারে একদম গোল, মানে বৃত্তাকার, একদম বৃত্ত, আর এটা ছিল ওভাল। যেটা দ্বারা কি করি, এই যে তীর চিহ্ন একটি বৃত্ত বিশিষ্ট সরলরেখার সংযোগ প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। যখন একটি বড় ফ্লোচার্ট এক পৃষ্ঠায় ধরে না, তখন সংযোগ প্রতীক ব্যবহার করে বাকি অংশ অপর পৃষ্ঠায় আঁকা হয়। একাধিক ফলাফল প্রক্রিয়া সংযোগ করতেও এটি ব্যবহৃত হয়। আমরা এই চিহ্নটা আমরা সবসময় ব্যবহার করি যে এই সিরিজের ক্ষেত্রে, এই যে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 এগুলার সিরিজের ফলাফল যোগফলের ক্ষেত্রে। আবার স্কোর, এই যে এরকম 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 8 এই ক্ষেত্রে। ওকে, তারপর 4 নম্বরটা কি বলছে, যে এটা হচ্ছে একটা প্রক্রিয়া প্রতীক বা প্রসেস। এটা কি করে, প্রক্রিয়া বা প্রসেস। তো আয়তকার আকৃতির প্রতীকই প্রক্রিয়াকরণ প্রতীক। প্রক্রিয়াকরণের কাজ কি রকম হবে তা নির্দেশের জন্য এই প্রতীক ব্যবহৃত হয়। তো এখানে যে চিত্রগুলো আছে সবগুলো চিত্র ব্যাখ্যা বলার কথা এখানে বলা হয়েছে, বা কোনটার কাজ কি তা ব্যাখ্যা করার কথা বলেছে। এতটুকু দিলে আশা করি 3-3 পেয়ে যাবা। তারপর যদি আমরা 4 নম্বর প্রশ্নটা খেয়াল করি, 4 নম্বর প্রশ্ন কি বলছে, যে এই 4 নম্বর প্রশ্ন বলছে, আফিয়া ও মেহেকের ব্যবহৃত মোবাইল ফোনদের প্রজন্ম চিহ্নিত করে কোনটি বেশি সুবিধাজনক তার সপক্ষে তুলনামূলক মতামত। অবশ্যই বেশি সুবিধাজনক হবে যেটা দিয়ে কি করা যায়, ফটো তোলা যায় এবং ভিডিও কলে কথা বলা যায়। এটা অবশ্যই ছিল মেহেকের কল দিয়ে কি ভিডিও কল এবং ই কমার্সের কাজ করা যায়, এটি হবে। তো আমরা এটার ব্যাখ্যা দেখি এখন, এখানে অবশ্যই ব্যাখ্যা আছে, আমরা এখন ব্যাখ্যাটি দেখব। তো এই যে গ নাম্বার, আফিয়ার ব্যবহৃত মোবাইলে শুধু কথা বলা ও এসএমএস পাঠানো যায়, সুতরাং মোবাইলটি হচ্ছে প্রথম প্রজন্ম। এই যে এইটা যে ধরতে পারছো তার জন্য তুমি কিন্তু 1 শিওর পেয়ে যাবা, এটার জন্য 1 পেয়ে যাবা। অপরদিকে মেহেকের ব্যবহৃত মোবাইলের মাধ্যমে ভিডিও কল এবং ই কমার্সের কাজ করা যায়, সুতরাং উক্ত মোবাইল হলো 3য় প্রজন্মের কম্পিউটার। তো মেহেকেরটা হচ্ছে 3য় প্রজন্ম এবং আর এই যে আফিয়ার ব্যবহৃত মোবাইল ফোনটি হচ্ছে প্রথম প্রজন্মের। তো এখন কি বলছে, প্রথম প্রজন্ম 3য় প্রজন্মের মোবাইল ফোনের তুলনামূলক বিশ্লেষণ নিচে দেওয়া হলো। যে প্রথম প্রজন্মের মোবাইল ফোনগুলো সেলুলার নেটওয়ার্ক ভিত্তিক ছিল এবং সেগুলো অ্যানালগ সিস্টেমের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল। প্রথম প্রজন্মের মোবাইল ফোন
ফোনে সেমিকন্ডাক্টর এবং মাইক্রোপ্রসেসর ব্যবহার করে, যা কম ব্যান্ড ফ্রিকোয়েন্সিতে কাজ করে। তাই সেই সময়ে এতে অন্যান্য কোম্পানিগুলো নেটওয়ার্কগুলো ব্যবহার করা যেত না এবং রোমিং ব্যবস্থা ছিল না। এই যে থ্রি জি বা তৃতীয় প্রজন্মের একটা বড় সুবিধা হচ্ছে আমরা রোমিং সুবিধা পাই। ওকে, তো প্রথমত সম্পর্কে যাদের ধারণা নাই বা এই যে মোবাইল ফোন প্রজন্মের সম্পর্কে যাদের ধারণা নাই তারা অবশ্যই প্রজন্মটা পড়ে আসবে। আর তোমরা যদি আমার কাছ থেকে ভিডিও আশা করো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করব সবগুলো অধ্যায়ের ভিডিও দেওয়ার জন্য। এই যে প্রথম প্রজন্মের মোবাইল সিস্টেমে নিম্নলিখিত বৈশিষ্ট্য রয়েছে। প্রথম বৈশিষ্ট্য কি? এই প্রজন্মে অ্যানালগ পদ্ধতি রেডিও সিগন্যাল ব্যবহৃত হয়। তারপর 2 নম্বর, সেল সিগন্যাল এনকোডিং পদ্ধতি হলো এফডিএমএ। তারপর 3 নম্বর, কথোপকথন চলা অবস্থায় ব্যবহারকারীর অবস্থানের পরিবর্তন হলে ট্রান্সমিশন বিচ্ছিন্ন হয়, অর্থাৎ কি হবে? সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। চলাচলের সময় যদি আমরা পরিবর্তন করি, জায়গা পরিবর্তন করি, মনে করো যে আমরা আমি তো যেহেতু সিলেট থাকি, মনে করো আমি জিন্দাবাজার কথা বলা শুরু করছি, তো আমি চলে আসলাম মনে করো আম্বরকাটা, তো দেখা যাইতেছে কি আমার কথার কি নেটওয়ার্কটা কি হচ্ছে যে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, এই কথা বলা হয়েছে। 4 নম্বর, এতে মাইক্রোপ্রসেসর এবং সেমিকন্ডাক্টর প্রযুক্তি ব্যবহৃত হয়, উদাহরণ এএম, পিএস, এনএমটি, টেক্স ইত্যাদি। অপরদিকে তৃতীয় প্রজন্মের মোবাইল ফোনে আগের সার্কিট সুইচিং ডেটা ট্রান্সমিশন সিস্টেমকে নতুন প্যাকেটে সুইচিং ডেটা ট্রান্সমিশন পদ্ধতির সাথে প্রতিস্থাপন করেছে। তৃতীয় প্রজন্মে উচ্চতর ব্যান্ড ফ্রিকোয়েন্সির সংকেত ব্যবহার করা হতো, যেখানে ডেটা স্থানান্তর হার 2 Mbps, এটা একটি কিন্তু পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। তো এটা কিন্তু একটা সাংকেতিক চিহ্ন, 2 Mbps পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। তো তৃতীয় প্রজন্মের কম্পিউটারের কিছু বৈশিষ্ট্য বা তৃতীয় প্রজন্মের কম্পিউটার না সরি অ্যাকচুয়ালি মোবাইল সিস্টেমের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এই যে এক, ডেটা ট্রান্সমিশনের প্যাকেট সুইচ পদ্ধতি ব্যবহার করে ডেটা ট্রান্সমিশন রেট হলো 2 Mbps, মিনিমাম কত? 2 Mbps। তো এটা কিন্তু এই যে তৃতীয় প্রজন্মের মোবাইল ফোনের একটা বৈশিষ্ট্য। তারপর হচ্ছে সিগন্যাল চারদিকে সমানভাবে বিভক্ত হয়ে যায়, ভিডিও কলের প্রচলন শুরু হয়। যে ভিডিও কলের প্রচলন শুরু হয় কত? এই যে 3G থেকে। ওকে, ভিডিও কলের প্রচলন শুরু হয় 3G থেকে। তো এটা যদি দেয় তা এই প্রশ্নটা কিন্তু এই বৈশিষ্ট্যটা দিয়ে কিন্তু অন্য একটা উদ্দীপক তৈরি করা যায়। সো এগুলো মনে রাখবা। 5 নাম্বার, রেডিও ফ্রিকোয়েন্সি WCDMA বা UMTS স্ট্যান্ডার্ড। তারপর আন্তর্জাতিক রোমিং সুবিধা। তারপর হচ্ছে 7 নাম্বার, চ্যানেল অ্যাক্সেস বা সেল সিগন্যাল এনকোডিং পদ্ধতি হলো TD এগুলা। তারপর হচ্ছে এই যে ভিডিও কল, উচ্চ গতির ইন্টারনেট, ই কমার্স, মোবাইল ব্যাংকিং। এই যে ই কমার্স কি করতে পারতো? তারপর হচ্ছে মোবাইল ব্যাংকিং, তারপর হচ্ছে ফমা, তারপর হচ্ছে ইত্যাদি সুবিধা নিয়ে 3G মোবাইল ফোন চালু হয়। যে 3G অর্থাৎ থার্ড জেনারেশন, এটা হচ্ছে 4-এর উত্তর। তো এই তো ছিল দিনাজপুর বোর্ডের সৃজনশীল 8-এর সমাধান। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে স্কিল হাট বাংলাদেশের সাথে থাকবা। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভালো থাকো, সুস্থ থাকো এবং স্কিল হাট বাংলাদেশের সাথেই থাকো। সালাম।